অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি শুরু হবে আগামী 28শে জুলাই 2023 থেকে। এই কোর্সে থাকছে সর্বমোট 65টি জুম লাইভ ক্লাস, সর্বমোট 150 সেট স্ট্যান্ডার্ড এক্সাম, অফলাইন ও অনলাইনে পরীক্ষার ব্যবস্থা, 7টি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই এবং অ্যানালাইসিস রিপোর্ট ও এসএমএস রেজাল্ট। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন www.uttaran.academy-তে। অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি শুরু হবে আগামী 28শে জুলাই 2023 থেকে। এই কোর্সে থাকছে সর্বমোট 65টি জুম লাইভ ক্লাস, সর্বমোট 150 সেট স্ট্যান্ডার্ড এক্সাম, অফলাইন ও অনলাইনে পরীক্ষার ব্যবস্থা, 7টি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই এবং অ্যানালাইসিস রিপোর্ট ও এসএমএস রেজাল্ট। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন www.uttaran.academy-তে। অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি শুরু হবে আগামী 28শে জুলাই 2023 থেকে। এই কোর্সে থাকছে সর্বমোট 65টি জুম লাইভ ক্লাস, সর্বমোট 150 সেট স্ট্যান্ডার্ড এক্সাম, অফলাইন ও অনলাইনে পরীক্ষার ব্যবস্থা, 7টি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই এবং অ্যানালাইসিস রিপোর্ট ও এসএমএস রেজাল্ট। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন www.uttaran.academy-তে। ওকে। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, শুনতে পাচ্ছি। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি ভাই, ভালো আছি ভাই। ভাই আমরা তাহলে আর 5 মিনিট পরে শুরু করি। 5 মিনিট পরে শুরু করব। আচ্ছা ঠিক আছে, শুরু করতে পারি। তাহলে ইন দ্য মিন টাইম আমাদের পার্টিসিপেন্ট ভাই আপুরা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। আমি অ্যাভেলেবল আছে, আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। শুধুমাত্র যে প্রশ্ন থাকলেই করতে হবে তা না, কোনো মতামত থাকলে সেটাও জানাতে পারেন। হ্যাঁ, খোলা মনে প্রশ্ন করেন, অসুবিধা নেই। হ্যান্ড রেজ করে প্রশ্ন করেন। সুদীপ তো এখানে কি করে? হ্যাঁ সুদীপ তো, ওয়ালাইকুম আসসালাম। কয় লাইনে যাবা তুমি? হ্যাঁ, সব লাইন দখল করে রাখলে বাকিরা তো কিছু পাবে না। আচ্ছা এখানে কি কণা লিখেছেন ভাই, আজকে ইকোনমিক্স নিয়ে একটা নেগেটিভ লেখা দেখলাম পেপারে, বাংলাদেশকে আসলেই ডেট নিয়ে ঝামেলাতে পড়ে গেছে। ডেট নিয়ে ঝামেলায় পড়ে গেছে কিনা এটার উত্তর তো মনে করেন ইংরেজি শিক্ষক হয়ে আমি কেমনে বেস্ট দিব। তবে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনারা বিসিএস পরীক্ষায় নেগেটিভ কিছু লিখতে যান না। হ্যাঁ, আপনারা সরকারি চাকরি দিতে চাকরির পরীক্ষা দিতে আসছেন, সরকারি চাকরি করে সরকারের সমালোচনা করা কিন্তু রিস্কি। কি বুঝতে পারছেন আমি কি বলছি? এসে কিন্তু বিতর্কিত বিষয়গুলো এড়িয়েই প্রশ্ন করে, খেয়াল করে দেখবেন। যে কোনো বিষয়ে আমি ভাইবা দিতে গেছি, আমাকে জিজ্ঞেস করছে যে সরকার কি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়ে ভুল করলো না, এভাবেই জিজ্ঞেস করছে। মানে ইঙ্গিতটা এরকম যেন আমি বলি ভুল করছে। তো এখন আমি কি বলবো না সরকার ভুল করছে, এটা করা ঠিক হয় না, এটা বললে কি চাকরি হবে? বুঝতে পারছেন? তাহলে এটা তখন বলা যাবে না, তখন বলতে হবে না ভুল করে নাই, সরকারের পক্ষে সরকারের মুখপাত্র হিসাবে আপনাকে যুক্তি উপস্থাপন করতে হবে। কথা কি বুঝছেন? সুতরাং ওইদিকে নেগেটিভ চিন্তা ভাবনা আপাতত এখন বাদ, পজিটিভলি তাকান, রিটেন পাস করতে হবে।
ক্যাডার হইতে হবে, ওইদিকে তাকান। আচ্ছা, এখানে অধিক হ্যান্ড রেজ করেছেন, দেখি ওনাকে একটু পারমিশন দিই। পারমিশন দেওয়া হলো, আনমিউট করে প্রশ্ন করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া আমার মানে একটা রিকোয়েস্ট থাকবে, মানে যেহেতু ট্রান্সলেশনের সাথে অনেক বিষয়ের এনগেজমেন্ট আছে, এখন এই ট্রান্সলেশন পার্টটা যদি একটু বেশি প্র্যাকটিস করান, মানে এই রিকোয়েস্টটা থাকবে। হ্যাঁ, আজকের ক্লাসটা প্র্যাকটিসই। এই যে দেখেন ট্রান্সলেশন লিখা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, আজকে আপনারা ট্রান্সলেশন করবেন, আমি বসে বসে আপনাদের ট্রান্সলেশন দেখবো। প্র্যাকটিস ক্লাস আজকে। জি ভাই, না হলে আমরা মানে নিজে করে বুঝতে পারি না যে আসলে ঠিক হ্যাঁ, হলো কি হলো না। আজকে আপনারা যে ট্রান্সলেশনটা লিখে লিখে পাঠাবেন, ওটা আমি দেখবো আর আপনাদেরকে ফিডব্যাক দিব। বুঝতে পারছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ঠিক আছে, ওয়েলকাম। তারপরে আর কি, আর কার কি মতামত আছে বলেন? রুটিনে কি আরো গ্যাপ দেওয়া যায় কিনা, এটা অ্যাডমিনিস্ট্রেশন ভালো বলতে পারবে। এই প্রশ্নটা আমি সবুজ ভাইয়ের জন্য ফরওয়ার্ড করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, মানে আমরা চেষ্টা আচ্ছা, করব, তারপরও দেখছি, আমি হায়ার অথরিটিকে জানাবো ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে। পিয়াল ভাই আশা করি উত্তর পাইছেন। আচ্ছা, তারপরে আর কি ভাই, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে জানা ভোকাবুলারিও মনে পড়ে না, সঠিক? এইটা খুব কমন একটা প্রবলেম। এটা হচ্ছে প্র্যাকটিসের অভাবে হয়। হ্যাঁ, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, এটা আস্তে আস্তে তত বেশি ক্লিয়ার হয়ে আসবে। আমার এক্সপিরিয়েন্স থেকে টিপস দিব। আচ্ছা, আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা মানে মোরাল গ্রাউন্ড পাওয়ার মতো বা একটু মোটিভেশন পাওয়ার মতো একটা টিপস দিব। আবার একটা ভালো কথা বলবো না খারাপ কথা বলবো বলেন? সুসংবাদ দিব না দুঃসংবাদ দিব, কোনটা দিব? আচ্ছা, খারাপ। আচ্ছা, ভালোটা বলি। হ্যাঁ, শুনেন, বিসিএস এর সবচেয়ে কঠিন পাশ করার দিক থেকে সবচেয়ে কঠিনটা হচ্ছে প্রিলি, যেটা আপনারা পাশ করে ফেলছেন। বিসিএস প্রিলি পাশ করাটাই 3টা এক্সামের মধ্যে সবচেয়ে কঠিন। আর যদি বলেন সবচেয়ে সহজ কোনটা পাশ করা, এটা উত্তর হচ্ছে রিটেন। রিটেনে আপনি বলে কয়ে পাশ করতে পারবেন, আপনার পাশ কেউ ঠেকাইতে পারবে না। এটা হলো সুসংবাদ। আপনি যদি চিন্তা করেন আমার পাশ করতে হবে ভাই, কোন রকম পাশ করতে পারলে আমি খুশি, রিটেন ইজ অ্যাবসলিউটলি ইজি ফর ইউ। কিন্তু ক্যাডার পাওয়ার জন্য রিটার্ন দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখানে যে আমার অবজারভেশন থেকে হচ্ছে, এটা যে শুধুমাত্র পরিশ্রম বা আপনার খাতার উপরে নির্ভর করে তা না, এটা কিছুটা ভাগ্যের উপরে নির্ভর করে। কিরকম ভাগ্যের উপর নির্ভর করে? আপনারা যদি পেপার পত্রিকা পড়েন হয়তো জানেন, রিসেন্টলি 2, 3, 4টা বিসিএস থেকে পিএসসি মোটামুটি এক অর্থে স্বীকারই করে নিচ্ছে যে খাতা দেখা ঠিক নাই। খাতার মধ্যে নাম্বারের গরমিল অনেক বেশি, 20% বেশি মার্কসের গরমিল। দেখেন 20% ইটসেলফ ইজ এ হিউজ ডিভিয়েটিং ফ্যাক্টর। অর্থাৎ 100 মার্কে একজন টিচার যদি 80 দেন, আরেকজন টিচার যদি 60 দেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বাই পিএসসি। পিএসসি এটাও অ্যাকসেপ্ট করে নিতে পারে। কিন্তু একজন টিচার যদি 80 দেন, আরেকজন টিচার যদি 50 দেন, এটা পিএসসি অ্যাকসেপ্ট করে নেয় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? অর্থাৎ দ্য ডেভিয়েশন ইজ মোর দেন 20%। তো 20%-এর বেশি ডেভিয়েশনের সংখ্যা এত বেশি, 10, 15, 20,000 করে খাতা উল্টাপাল্টা হচ্ছে, ক্যান্ডিডেট কয়জন, তার মধ্যে এত খাতা উল্টাপাল্টা হচ্ছে, তার মানে এখান থেকে কি বোঝা যায় বলেন? তাহলে কি সবকিছু মেধার উপরে চলতেছে? এখানে কিছুটা মেধার বাইরেও উপরওয়ালার তকদিরেরও ব্যাপার আছে, ঠিক আছে? সুতরাং ভাগ্য কিভাবে এখন সুপ্রসন্ন করা যায়, এই জিনিসটা আমার জানা নাই। যদি জানতাম তাহলে আমি আমার নিজের কপাল রেই তো ঠিকঠাক করে ফেলতাম। সো টিচারের মুডের বাইরেও এক একজন এক এক ধরনের লেখা পছন্দ করে, বুঝেন নাই কথা? এক একজনের এক এক ধরনের জিনিস পছন্দ। আপনারা জিজ্ঞেস করছে অমুক জিনিসটার কারণ কি, কারণ আছে 100টা। কার কাছে কোনটা কি ধরনের ব্যাখ্যা, তার উপর অনেক কিছু নির্ভর করে না। আপনার কাছে যেটা মনে হচ্ছে এটাই সর্বোৎকৃষ্ট ব্যাখ্যা, আরেকজনের কাছে এটা নাও মনে হতে পারে।
এক খাতা কয়বার ক্রস চেক হয়? একটা খাতা প্রথমে ফার্স্ট এক্সামিনার দেখে, আমি যদি ভুল না হই প্রসেসটা এরকম, ফার্স্ট এক্সামিনার দেখে সে মার্কিং বসায়, সেকেন্ড এক্সামিনার দেখে সে মার্কিং বসায়, উভয়ের মধ্যে মার্কিং এর যদি ডেভিয়েশন 20% বেশি হয় তখন সেই খাতাটা চলে যায় থার্ড এক্সামিনারের কাছে, তখন থার্ড এক্সামিনার একটা মার্কস দেয়, দেওয়ার পরে অ্যাভারেজে গিয়ে মার্কস হয়। আর যদি ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার দেখে তখন দুইজনের দেখা মিলে একটা মার্কস হয়। 38তম বিসিএস এর আগে একজন করেই খাতা দেখতো, তো যেহেতু একজন করে খাতা দেখতো, আপনি চিন্তা করেন একজন টিচার উনি কাউকে দিচ্ছেন 80 আবার কাউকে দিচ্ছেন 60, এই যে 20 নম্বরের পার্থক্য, এটা কি কম কথা? আপনাদের কি মনে হয়? এই 20 নম্বরের পার্থক্যটা কিন্তু হিউজ হিউজ। ঠিক আছে, আপনি 4টা অঙ্ক করে 20 নাম্বার পান, আপনি 4টা অঙ্ক করে 20 নাম্বার পান। ইংরেজি, বাংলা, বাংলাদেশ বিষয় বলে এই সাবজেক্ট গুলোতে মার্কস হচ্ছে 200। ঠিক আছে, তো 200 মার্কসে 20% মানে 40 মার্কস। একজন যদি 160 আরেকজন যদি 120 পায়, এতে 40% এর বেশি ডেভিয়েশন হয় নাই, দ্যাট ইজ অ্যাকসেপ্টেড বাই পিএসসি, দ্যাট স্ক্রিপ্ট উইল নট গো টু দ্য থার্ড এক্সামিনার। যদি দুইজন দেখে তাহলে গড় করে দিয়ে দিবে নাম্বার। ঠিক আছে, সো এই জন্য এই সিস্টেমটা আসলে কতটুকু এখন যুগোপযোগী এটা একটা প্রশ্ন। সর্বশেষ 43তম বিসিএস একটা প্রশ্ন দিছে, প্রশ্নটা কোথা থেকে দিল? বিবিসির একটা রিপোর্ট ছিল, রিপোর্টের আন্তর্জাতিক বিষয়গুলির কথা বলতেছি, বিবিসির একটা রিপোর্ট ছিল, ওই রিপোর্টের মধ্যে যা আছে রিপোর্টটা আর প্রশ্নের টাইটেল হুবহু সেম। দ্যাট ইজ অ্যাবসলিউট সাবস্ট্যান্ডার্ড কোশ্চেন। যিনি প্রশ্ন করেছেন উনি পরিশ্রম করে আরেকটু পরিশ্রম করে প্রশ্নটা করতে পারতেন। এখন বিবিসির ওই রিপোর্ট যারা দেখছে তারা একরকম আনসার লিখবে, যারা বিবিসির ওই রিপোর্ট দেখে নাই তারা আর একরকম আনসার লিখবে, মার্কসের ডিভিশনে গেল। আপনি কত কিছু পড়ে যাচ্ছেন তাকেও চেক করতেছে না, সবাই চেক করতেছে প্রশ্নের মধ্যে যা চাওয়া হয়েছে আপনি এটা পড়ে গেছেন কিনা। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? সুতরাং প্রস্তুতি নেন, পড়াশোনা করেন, পরিশ্রম করেন, এট দ্য সেম টাইম উপরওয়ালার ডাকেন। উপরওয়ালার ডাক দেওয়া খুব জরুরি। হ্যাঁ, এটা কিন্তু বাছাই প্রক্রিয়ার চেয়ে ছাঁটাই প্রক্রিয়া বেশি। এই যে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, এটা কি মেধা যাচাই প্রক্রিয়া না ছাঁটাই প্রক্রিয়া? একটা কাটমার্ক ঠিক করব, ঠিক করে এ যা পাইছে এই, এর মধ্যে থেকে যারা আছে আছে, যারা নাই বাদ। এটা কিন্তু ছাঁটাই প্রক্রিয়া, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মতো। আপনি কেমিস্ট্রিতে আউটস্ট্যান্ডিং, কিন্তু আপনার কেমিস্ট্রির মেধা কেউ চেক করতেছে না, দেখতেছে ওভারঅল আপনি মেরিট লিস্টে আসছেন নাকি। তো দেখা গেল যে একজন ব্যক্তি কেমিস্ট্রিতে পাইছে 18, সে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট পাইতে পারে, আর একজন ব্যক্তি কেমিস্ট্রিতে 30 পায়ও কেমিস্ট্রি রিলেটেড কিছু নাও পাইতে পারে। ঠিক আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কেউ এর সাথে এগ্রি করতে পারেন, ডিসএগ্রি করতে পারেন, দ্য ফ্লোর ইজ ওপেন ফর ইউ। আমি যেটা চিন্তা করি এটা আমি শেয়ার করলাম। তাহলে আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? আমার মনে হয় যথেষ্ট সময় গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, সো আমরা আজকে ক্লাসটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, আমরা আজকে ক্লাসে ট্রান্সলেশন প্র্যাকটিস করব। ট্রান্সলেশনটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে বাংলা থেকে ইংরেজির কিছু অংশ করাবো, তারপরে আবার ইংরেজি থেকে বাংলার কিছু অংশ করাবো, এবং লাস্টের আধা ঘন্টা আমি আপনাদের সাথে ভোকাবুলারি নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে বিসিএস রিটেন পরীক্ষায় ভোকাবুলারি থেকে মার্কস থাকে, কিন্তু ভোকাবুলারি অংশটা আমরা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকদিন একটা করে চোথা ধরাই দিচ্ছে, আপনারা চোথা মুখস্থ করতেছেন, কিন্তু কেউ ভোকাবুলারিটা পড়াচ্ছে না। এই জন্য আপনাদের মনের মধ্যে একটু থাকতে পারে যে কেউ যদি একটু ভোকাবুলারি পড়াইতো তাহলে কত ভালো হইতো। হ্যাঁ, তা আমি লাস্টের আধা ঘন্টায় আমি আমার নলেজ দিয়ে আমি যেভাবে পারি ওইভাবে আমি আপনাদেরকে ভোকাবুলারি শেখানোর কিছু চেষ্টা নিব। পছন্দ অপছন্দ আপনারা পরে জানাবেন। তাহলে আমরা দেরি না করে শুরু করি, ঠিক আছে? তাহলে আসেন আমরা আজকে প্রথমে কি করব। প্রথমে ট্রান্সলেশন করতে আমরা আজকে বঙ্গবন্ধুর 6 দফা আর কেবল 7ই মার্চের ভাষণটাকে ট্রান্সলেশন করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশনের প্র্যাকটিস করব। তার আগে ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন ট্রান্সলেশনে আক্ষরিক অনুবাদ প্রাধান্য পাবে না ভাবানুবাদ? দ্রুত বলেন, আক্ষরিক অনুবাদ না ভাবানুবাদ? ভাবানুবাদ। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ভাবানুবাদ জিনিসটা কি? আমাকে কে বলতে পারবেন? হ্যান্ড রেজ করেন। আমরা যে বললাম ভাবানুবাদ প্রায়োরিটি পাবে, আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদের মধ্যে পার্থক্য কি? হ্যান্ড রেজ করেন।
দেখি এটা আমাদের হ্যান্ড রিড করছে হচ্ছে অধিকারী। অধিকারী ভাই বলেন, ভাবানুবাদ বলতে আপনি আপনার ভাষায় কি বুঝেন? ভাইয়া আমি আক্ষরিক আর ভাবানুবাদের মধ্যে পার্থক্য বলতে বুঝি যে মেন এক্সাক্ট আসলে প্যাসেজে যেটা বোঝানো হয়েছে অ্যাকচুয়াল ওটার আক্ষরিক মিনিং না, প্যাসেজে যেটা বোঝানো হয়েছে বা সেন্টেন্সে যেটা বোঝানো হয়েছে সেটা বুঝি, এটুকুই বুঝি একটা ভাই। উদাহরণ। যেমন ক্যাটস এন্ড ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস, এখানে হ্যাঁ, ক্যাটস এন্ড ডগস টা আক্ষরিক ভাবে করলে মানে মিনিংটাই আসবে না, এখানে আমাকে ফ্রেজ যে বা ইডিয়ম ফ্রেজের যে ব্যবহার সেটাও জানতে হবে। আচ্ছা এই বিষয়টা ঠিক আছে, সুন্দর বলেছেন, ভালো বলেছেন, থ্যাংক ইউ। দেখি তারপরে গালিব ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি তো দেখি, গালিব ভাই কি বলে। হ্যালো। জি। আচ্ছা, ভাবানুবাদ হচ্ছে মানে ইনার মিনিং এর উপরে অনুবাদ। যেমন আহ, আহ, মানে আসলে মানে যেটা আসলে বুঝাচ্ছে একটা সেন্টেন্সের মাধ্যমে সেটার অর্থটা আসলে একদম হুবহু অনুবাদ না। যেমন সাধারণত কোনো বই টই যখন অনুবাদ করে, ধরেন ইংরেজি একটা বই যখন বাংলায় অনুবাদ করে তখন হুবহু অক্ষর টু অক্ষর অনুবাদ করে না। হুম। ওইটা আসলে কি বুঝাইতে যাচ্ছে এইটার অনুবাদ আর কি। যেমন গুগল ট্রান্সলেটে যেটা করে এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, কিন্তু আমরা মানুষরা যখন করি তখন সেটা আসলে ভাবানুবাদই পাই ম্যাক্সিমাম টাইমে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, আপনি সুন্দর বলেছেন। আর কেউ কোনো পয়েন্ট অ্যাড করতে চান যে এই পয়েন্টটা মনে হয় একটু বললে ভালো হয়, এরকম আর কেউ আছেন? আর একটু সুন্দর যদি একটা ব্যাখ্যা দেন, আর একটু সুন্দর, যে দুজন বলছেন ওটাও খুব সুন্দর হচ্ছে। আর আর কেউ? আচ্ছা, দিতি হ্যান্ড রেজ করেছেন, দেখি দিতি কি বলতে চান, দিতির কথাটা শুনুন। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, পারফেক্টলি অডিবল। হ্যাঁ, আমি বাকি দুই ভাইয়া যারা বলেন ওনাদের সবগুলো পয়েন্টের সাথে এগ্রি করি। আর তার সাথে আমার আরেকটা পয়েন্ট যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যেমন ধরেন একটা সেন্টেন্স একটা শব্দতে অনেকগুলো অর্থ বুঝাতে পারে। ইংরেজিতেও দেখা যায় কি একটা শব্দ দিয়ে আমরা অনেক ধরনের অর্থ বোঝাচ্ছি। তো সেক্ষেত্রেও কিন্তু সব থেকে পারফেক্ট আমার ওই প্যাসেজের সাথে যে অর্থটা যাচ্ছে সেটাও অ্যাড করা মনে হয় ভাবানুবাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আমার মনে হয়। যে ওই শব্দটা অনেকগুলো অর্থের মানে মধ্যে ওই জায়গায় ওই শব্দটার কোন অর্থ আছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা শব্দ ধরেন অনেকগুলো অর্থ বোঝাইতে পারে। হ্যাঁ, এখন হ্যাঁ। আমার ওই প্যাসেজে সেই শব্দটা কোন অর্থটা বহন করলে সব থেকে ভালো হয় ওইটা খুঁজে নিয়ে ওইটা ব্যবহার করাটাও মনে হয় ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এটাও সুন্দর বলেছেন, ভালো, এই কথাটাও ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন। দেখি আমি আরো দুইটা জিনিস শুনতে যাচ্ছি, দেখি আপনারা কেউ বলেন কিনা। দস্তগীর ভুইয়া ভাই বলেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, পারফেক্ট। আমার মতে আক্ষরিক অনুবাদটা হলো যেটা বলা আছে সেখানে আমি আমার মতো করে কিছু বলতে পারবো না। আর যেটা ভাবানুবাদ সেখানে আমি আমার মতো করে কিছু বলতে পারবো, সেটা ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নেই, একদম সিম্পল সেন্টেন্সে হয়ে যাবে। না, আপনি তো আপনার ব্যক্তিগত ব্যাখ্যা তো ঢুকাইতে পারবেন না। না না, আমি যে ভাবটা বুঝেছি সেটা আমার মতো করে আমি লিখবো আর কি, একদম এক্সাক্ট যেটা আছে আমি ওটা লিখবো না, সেটা হলো ভাবানুবাদ যেটা। মোটামুটি কাছাকাছি গিয়েছেন, ভেরি গুড ভেরি গুড, আপনি মোটামুটি অনেকটুকু বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি এটা ঠিক বলেছেন, মোটামুটি অনেকটুকু গিয়েছেন। আচ্ছা, এখন আমি আমার মতো বলতে চাই যে ভাবানুবাদটা কি আর আক্ষরিক অনুবাদটা কি আমি বলতে চাই। আমরা যখন ট্রান্সলেশন করি আমাদের অনেক সময় এরকম একটা টেন্ডেন্সি থাকে না যে বাংলা বাক্যে যেই যেই শব্দগুলো আছে তার এক্সাক্ট ইংরেজি শব্দগুলো আমার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করে যেতে হবে, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে কিনা আমাদের অনেক সময়, যে আমার যতগুলা ওয়ার্ড আছে তার সবগুলা আমাকে ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে আক্ষরিক অনুবাদ। ভাবানুবাদ জিনিসটা হচ্ছে নাকি এরকম, আমি বাংলা বাক্যটা পড়েছি, এইখানে কি বলেছে তার মূল ভাবটা কি আমি সেটা বুঝেছি, বুঝার পরে আমি ইংরেজিটা করেছি। আমার কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? অর্থাৎ আপনাকে ভাবানুবাদ করতে হলে আপনাকে যে শুধু ইংরেজি ভালো জানতে হবে তা না, আপনাকে বাংলাটাও ভালো জানতে হবে, কারণ মূল কথাটা আপনাকে বুঝতে হবে। ধরেন আপনি একটা কবিতার অনুবাদ করতে গেলেন, তো কবিতাতে তো কবি অনেক কিছুর মাধ্যমে একটা জিনিস ব্যাখ্যা করে। ধরেন শীতকাল, শীতকাল জিনিসটা ইংল্যান্ডে কিসের প্রতীক হিসাবে দেখায়, কেউ বলতে পারবেন?
শীতকাল হচ্ছে এই যে বলে না ব্রেস ইউরসেলফ উইন্টার ইজ কামিং, মানে কি চ্যালেঞ্জিং টাইম, হার্ড টাইমস। ঠিক আছে, তো এখন উইন্টারকে আমি বাংলা করতে পারি শীতকাল, দ্যাটস ফাইন। এখন আমাদের কনটেক্সটে আমরা কি উইন্টারকে হার্ড টাইমস হিসাবে দেখি? আমাদের 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 অংশে কিন্তু উইন্টারটা এত টাফ টাইম না যেটা হচ্ছে ইংল্যান্ডের জন্য। তাহলে দেখা যায় আপনারা যদি কখনো কবিতার ট্রান্সলেশন পড়তে যান, কোনো পোয়েমের ট্রান্সলেশন, যে কোনো ইয়ার ট্রান্সলেশন, তখন আপনি দেখবেন যে থিম অনুযায়ী, ওই ভাব অনুযায়ী তার ট্রান্সলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার কথাটা কি আমি বুঝাইতে পারছি না পারিনি? ইয়েস নো ভেরি গুড বলে। অর্থাৎ আপনাকে আগে বাংলায় বুঝতে হবে যে এখানে কি বলতে চাইছিল, বাংলায় যেটা বলতে চাইছে আমরা ঠিক সেটাকেই ট্রান্সলেশনে রূপ দেব। ঠিক আছে, আগে বাংলাটা আমরা খুব ভালো মতো বুঝে নিব, বাংলাতে কি বলতে চাইছে আমরা সেই থিমটা বুঝবো, সেই বাক্যটা বুঝবো, তথ্যগুলাকে সঠিক রেখে তারপরে হচ্ছে আমরা এটাকে ইংরেজি করে দিব, সেম ইংরেজি থেকে বাংলা করার সময়। এখন যখন আমরা আক্ষরিক অনুবাদ করি আর যখন আমরা ভাবানুবাদ করি, ট্রান্সলেশনটা পড়তে গেলে তার মধ্যে অর্থগত একটা মানে একটা টোন বলেন বা বলেন, তার একটা পার্থক্য অনেক সময় হয়। দেখবেন যে অনেক সময় আমরা ইংরেজি শব্দের বা ইংরেজি বাক্যের এমন বাংলা করেছি যেই বাংলা আমি আপনি আমার বাপ চাচা দাদা কোনোদিন কখনো বলে নাই। অনুবাদ প্র্যাকটিস করতে গিয়ে এরকম বাক্য লিখছেন? আমার মনে হয় যদি প্র্যাকটিস করতে যান এরকম বাক্য একটা বের হয়ে আসবেই, যেমন বাংলা লিখছি যেই বাংলা জীবনে কেউ কোনোদিন বাংলাদেশি কেউ বলে নাই, বা এমন একটা ইংরেজি বের হয়ে আসছে যে ইংরেজি আমরা কেউ কোনোদিন কোন ইংরেজদের মুখে শুনি নাই। গুগলের মধ্যে দেখেন নাই, গুগল ট্রান্সলেশনে দিলে কি হয়, এমন একটা বাংলা এমন একটা ইংরেজি বের হয়ে আসে যে এই বাংলা কেউ বলে না, যে ইংরেজি কেউ বলে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন আব্দুর রহিম লিখেছেন, খুব সুন্দর একটা মেসেজ লিখেছেন, আমি মেসেজটা আপনাদেরকে আব্দুর রহিম ভাইয়ের মেসেজটাই আমি পোস্ট করে দেই। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেসেজটা। হ্যাঁ, আমি কারে দিলাম, হোস্ট এন্ড প্যানেলিস্ট দিলাম কেন, এভরিওয়ান দিব। হ্যাঁ, দেখেন এটা আব্দুর রহিম ভাইয়ের লেখা একটা মেসেজ। এখন আমরা এটা দিয়ে বুঝার চেষ্টা করি, যেমন ফর গডস সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ ইট, এর চেয়ে অনুবাদ রবিজি করেছিলেন। রবিজি মানে কি, রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন দোহাই তোদের চুপ কর ভালোবাসির বাড়ি দে মোরে অবসর। আচ্ছা, তো এখন এটার বাংলা যদি এটা হয়, বাংলাটা খারাপ হয় না, বাংলাটা ঠিক সুন্দরই আছে। তো এখন অবসর শব্দটার ইংরেজি আছে ওখানে? অবসর শব্দটার ইংরেজি কি আপনি খুঁজে পাচ্ছেন ওইখানে? না, কিন্তু দেখেন মূল থিমটা ঠিক আছে কিনা। ইংরেজ কবি যে কথাটা বলতে চাইছিলেন এক্স্যাক্টলি এই কথাটাই আছে কিনা বাংলায়? আপনারা কি আমার কথা বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। সো যখন আপনারা ট্রান্সলেশনটা করবেন, বাক্যটা এমন লিখবেন যেটা পড়তে সহজ লাগে, সাবলীল লাগে, সাবলীলতা যেন থাকে। যদি বাক্যটা বা ট্রান্সলেশনটার মধ্যে সাবলীলতা না থাকে তাহলে সেই ট্রান্সলেশনটা ভালো হয়নি। কথা ক্লিয়ার? এই জন্য দেখবেন বাজারে দেখবেন অনেক ধরনের বিখ্যাত উপন্যাসের অনেক ট্রান্সলেশন বই পাওয়া যায়, বাংলা ট্রান্সলেশন বই, কিন্তু এই ট্রান্সলেশন বইগুলাকে আমরা পড়তে চাই না বা পড়তে এনকারেজ করি না। কেন? কারণ ওগুলোর ট্রান্সলেশন অবস্থা খুব বাজে, খুব বাজে না? এই যে আমার শিক্ষক ডক্টর ফখরুল আলম, উনি কি করেছেন, অনেক বছর তপস্যা করে উনি বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের এটাকে ট্রান্সলেশন করেছেন। তো এটা ট্রান্সলেশন আমিও করতে পারতাম, ওয়ার্ড বাই ওয়ার্ড করে গেলেই তো হয়। এটা কি খুব কঠিন কিছু? জীবনানন্দ দাশের একটা কবিতা আপনি আমি চেষ্টা করলে গুগল ডিকশনারি বসলে কি ট্রান্সলেশন করতে পারবো না? ওয়ার্ড বাই ওয়ার্ড করে যেতে পারবো না? এটা কি খুব কঠিন কিছু? এভাবে যদি চিন্তা করেন আক্ষরিক অনুবাদ মোটেও কঠিন কিছু না, কিন্তু ভাবানুবাদ করা অনেক কঠিন। কারণ হচ্ছে কি, ভাবানুবাদ করতে হলে আগে তো জীবনানন্দ দাশ কি বলছে এটা বুঝতে হবে, আগে তো রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে বুঝতে হবে, আগে তো ওই ইয়াজ কি বলছে, বিষাদ সিন্ধুতে কোন সেন্টেন্সের কি ভাব আছে সেটা আগে বুঝতে হবে, এরপরে না ট্রান্সলেশন করতে হবে। আগে বাংলা বুঝতে হবে, এরপরে ইংরেজি করতে হবে। আমার কথাটা কি বুঝা গেছে? ভাবানুবাদ আর আক্ষরিক অনুবাদের মধ্যে পার্থক্যটা কি সবাইকে বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন।
আচ্ছা, একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, এটা হ্যান্ড রেজটা করেছেন ফাহাদ, আপনাকে পারমিশন দেওয়া হচ্ছে, আনমিউট করে আপনার প্রশ্নটা করেন। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যদি একাধিক সেন্টেন্সে ভাবানুবাদ, একটা সেন্টেন্সে ভাবানুবাদকে আমি একাধিক সেন্টেন্সে করতে পারবো কিনা যদি সেন্টেন্সটা অনেক বড় হয়? আমরা মাঝে মাঝে এটা করি। কেন? কারণ আমাদের ওই যে আমি যেটা বলছি সাবলীলতা ধরে রাখ, বাংলাতে যেটা আমি এক বাক্যে এক্সপ্রেস করেছি ইংরেজিতে অনেক সময় এটা এক বাক্যে এক্সপ্রেস করা দুর্বোধ্য হয়ে উঠতে পারে, কঠিন হয়ে যেতে পারে, বা লিখলেও এটা সাবলীল থাকে না বাক্যটা, তখন আমরা এটা একাধিক বাক্য অনেক সময় লিখে ফেলি। ঠিক আছে, উল্টাটা যদি হয় ইংলিশ থেকে বাংলা, তাহলে করা সেম সেম উত্তর একই। মোট কথা সাবলীল এবং ভাবটা সেম রাখতে হবে, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ওকে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা আসেন, আমরা আজকে যাব হচ্ছে সবসময় কি ভাবানুবাদ করবেন? হ্যাঁ, সবসময় ভাবানুবাদ করার চেষ্টা করবেন, যতটা সম্ভব আক্ষরিক অনুবাদটাকে পরিহার করে ভাবানুবাদ যতটুকু করা সম্ভব হয়, মূল কথাটা যেন ঠিক থাকে সবসময়। ঠিক আছে, হ্যাঁ, অনুভূতিটা যেন সেম থাকে, রাইট, এটাও সুন্দর বলেছেন, অনুভূতিটা যেন সেম থাকে। পড়েন, এটা পড়েন, কিছুক্ষণ চিন্তা করেন, তারপর এটাকে বাংলা থেকে ইংরেজি করেন। প্রথমে আগে ভাইয়েরা আমার ইংরেজি করেন, ভাইয়েরা আমার। এইচএসসি তে আছে, ঠিক আছে, না দেখে করেন না। তাহলে এটার ইংরেজি হবে, একজন দিছে মাই ফেলো কান্ট্রিম্যান, না কান্ট্রিম্যান না, মাই ব্রাদার্স। শেষ, সহজ। সহজ কথাই হইলে জটিল কথার প্রয়োজন কি বলছিল না? তো সুন্দর মতো এটার ইংরেজি কি করব আমরা? মাই ব্রাদার্স। কিলো লেখা আসে না কেন? জাস্ট এ মিনিট। আচ্ছা, আপনারা এই প্রথম বাক্যটা দেখেন, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, এটা একটু দেখতে থাকেন, আমি একটু দেখি আমার স্লাইডটার কি যেন হয়েছে, লেখা আসতেছে না।
আচ্ছা, সো ভাইয়েরা আমার, মাই ব্রাদার্স, আচ্ছা আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। ইংরেজি কি হবে? এখানে কয়েকজন কি কি করেছেন আমি একটু পড়ি। আমি যারটা ভালো যারটা ভালো লাগে আমি কপি করে এখানে সবার উদ্দেশ্যে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, একজন লিখেছেন ডিয়ার ব্রাদার্স। ডিয়ার ব্রাদার্স দিবেন না, কেন দিবেন না জানেন? ডিয়ার একটা ফর্মাল ওয়ার্ড। ডিয়ারটা হচ্ছে যেমন আমরা বলি ডিয়ার স্যার, ডিয়ার কিন্তু মনে করেন ডিয়ার ওয়াইফ বলা যায় না, ডিয়ার মাদার বলা যায় না, কারণ মার সাথে বউয়ের সাথে আমাদের তো ফর্মাল সম্পর্ক না। এখানে কিন্তু বঙ্গবন্ধু যখন ভাইয়েরা আমার বলছে, এটার মধ্যে একটা মানে এটাকে কি বলবো, এটার মধ্যে একটা টান আছে, একটা আবেগ আছে, রাইট? উনি খুব টান নিয়ে কিন্তু জিনিসটা বলছে, আপনের মতো করে টান দিয়ে বলছে। সো এটার জন্য ডিয়ার দিয়েন না, হ্যাঁ? মাই ব্রাদার্স, সোজা কথাই শেষ। ব্রেথরেন কেন ভাই, ব্রেথরেন কেন দিবেন? এত সহজ জিনিস ব্রাদার্স থাকতে কেন কঠিন ইংরেজি ব্রেথরেন লিখতে যাবেন বলেন? হ্যাঁ, সামিয়া খুব সুন্দর করে লিখেছে, টুডে আই কাম বিফোর ইউ উইথ এ হেভি হার্ট। কত সুন্দর, অল্প কথায়, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে সামিয়া লিখেছে, কত সুন্দর। টুডে আই কাম বিফোর ইউ উইথ এ হেভি হার্ট, অনেক সুন্দর, ঠিক আছে? ভাইয়া, জি ভাইয়া। স্লাইড তো ভাইয়া অনেক ছোট দেখাচ্ছে। স্লাইডটা আমি হচ্ছে পিডিএফটা শেয়ার করছি ভাই। এই পাওয়ার পয়েন্টে কোন একটা কারণে এনোটেশন আসতেছে না, আপনার কোনো আইডিয়া আছে এটা কেন আসতেছে না? পাওয়ার পয়েন্ট নর্মালি তো ভাই ওই ডাউনলোড করে অন করে তারপর ফুল স্ক্রিন করলেই তো হয়ে যায় ভাই। হ্যাঁ, কিন্তু আমি যখন এনোটেট করতে যাচ্ছি কালই আসতেছে না। কোনোভাবে কি ফুল স্ক্রিন করা যায় না, বা একটু নাহলে জুম ফুল করা স্ক্রিন যায় করা কি? যাচ্ছে কিন্তু কালই আসতেছে না। ও আচ্ছা, আচ্ছা আপনি তাহলে নিতে থাকেন, আমি দেখছি ভাই। আচ্ছা ঠিক আছে। এখন কি একটু বড় করে দেখা যায়? এখন ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, কিন্তু এখানে এনোটেশন আসতেছে না, এই যে দেখেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আপনার মতো নিতে থাকেন, আমি দেখছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, সো এটা হচ্ছে একটা জিনিস, হ্যাঁ। গো টু ফাইল ইনফো। আচ্ছা, ফাইলে যাব কি করতে, কি পিয়াল ভাই কেন কি বললেন? ফাইল, ফাইলের পর ইনফোতে যাব, ইনফোতে যাওয়ার পর পিয়াল ভাই বলেন তো কি করব? সিলেক্ট প্রোটেক্ট প্রেজেন্টেশন, সিলেক্ট এনাবল এডিটিং। প্রোটেক্ট প্রেজেন্টেশন কই? না, এটা কিছু হচ্ছে না, পারতেছি না আমি, আমার জ্ঞানের বাইরে এটা। আচ্ছা, অসুবিধা নাই, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে কোনো। হ্যাঁ, অন্য ব্যবস্থা আছে, আমার মাথায় যে আইডিয়া আছে আমি এটা দিয়ে করবো। আচ্ছা, আপনারা সবাই সবই জানেন এবং বোঝেন, তাহলে এটা ইংরেজি কি হতে পারে? আপনারা সবই জানেন এবং বুঝেন। আচ্ছা, এটা কি ইয়া ভাই, হেভি মাইন্ড দিলে হবে না, এটা হার্ড দিতে হবে, হ্যাঁ। এটা মাইন্ড না, মন ইংরেজি মাইন্ড করে দিলে এটা হইলো আপনার ইয়ে হয়ে গেল, আক্ষরিক অনুবাদ হয়ে গেল, ঠিক আছে? আপনারা সবই জানেন এবং বুঝেন, তাহলে কি হবে? একটা দিতে পারেন, ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং। ইউ আর অ্যাওয়্যার অফ এভরিথিং, এটা যদি দিতে পারেন ভালো। আর যদি না পারেন, খুব সহজ ভাষায় বলতে পারেন, ইউ নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরিথিং।
শেষ। সহজ ভাষায় এই যে ফাদ করেছেন, খুব সুন্দর। ঠিক আছে, the situation is known to you দিলে হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওটা সিচুয়েশন ইজ নোন টু ইউ দিলে হবে না, এটা করার দরকার নাই। ইউ নো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরিথিং, শেষ, সিম্পল কথায়। ওটা না পারলে এটা হলো সহজ ইংরেজি। ঠিক আছে, আচ্ছা, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, ইংরেজি করেন। We have tried with our life, শেষ, সুন্দর। কত বলেন কি হবে? সোল হবে না কিন্তু মিনাজ ভাই, এখানে সোল দিলে হবে না। হ্যাঁ, সোল দিলে এটা, মামুন বলেছেন উই হ্যাভ লেফট নো স্টোন আনটার্ন, না, এখানে তো এই কথা বলে নাই যে আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখি না, এই কথা তো বলে নাই। কি হবে? উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইফ, ঠিক আছে? উই হ্যাভ ট্রাইড উইথ আওয়ার লাইফ, সুন্দর, একদম সিম্পল। আচ্ছা, তারপরটা করেন। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। একটু বড় সেন্টেন্স, ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেন। কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, এটুকু করেন আস্তে আস্তে। আচ্ছা, এখানে কি করছে আলামিন, কি লিখছেন একটু দেখি। হ্যাঁ, বাট ইটস এ ম্যাটার অফ সরো দ্যাট দ্য রোডস অফ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী আর ফ্লাডেড উইথ মাই ব্রাদার্স ফ্লাড। কত সুন্দর, এটা জীবন করেছে। হ্যাঁ, অল্প কথায় খুব সুন্দর সুন্দর ভাবে ট্রান্সলেশন করেছে, এটা হচ্ছে জীবনের করা। আচ্ছা, তারপরে দেখি আর কে কি করেছে। রেজা করেছে, বাট স্যাডলি দ্য স্ট্রিটস অফ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর হ্যাজ বিন। আচ্ছা রেজা, দেখেন যদি স্ট্রিটস হয় হ্যাজ বিন হবে? বলেন তো, হ্যাজ বিন হয় না? ছোটখাটো গ্রামার গুলা চেক দিতে হবে, ঠিক আছে? এটা রেজা করেছেন, দেখাই। উইথ আওয়ার ব্রাদার্স ব্লাড হলে ব্রাদারের এস এর পরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। হ্যাঁ, এস এর আগে না, কিন্তু এস এর পরে দিতে হবে, ঠিক আছে? এইটা এখন যেটা পাঠিয়েছে এটা করেছেন রেজা, কিন্তু এটাতে একটুই করতে হবে। টুডেটাকে লাস্টে দিলে মনে হয় এমফাসিসটা পায় না, টুডেটাকে একটু সামনের দিকে আনতে হবে, ঠিক আছে? তাহলে ভালো হবে। হ্যাঁ, হুম, হ্যাঁ, এই যে আব্দুল মালেক ভাই, উনি খুব সুন্দর করেছেন, কিন্তু বাটের পরে কমাটা হবে না, ঠিক আছে? বাটের পরেরটা কমাটা হবে না। আব্দুল মালেক ভাইয়েরটা আমি দিই। এখানে হ্যাভের জায়গায় আর দিলে সুন্দর হবে।
আর ফ্লাডেড উইথ মাই ব্রাদার্স ব্লাড, উইথ আওয়ার ব্রাদার্স ব্লাড, এস এর পরে অ্যাপোস্ট্রফি যাবে। এটা হচ্ছে আব্দুল মালিক ভাইয়েরটা, আমি যেটা কারেক্ট করে দিয়েছি। ঠিক আছে, ওকে। তারপরেটা দেখেন, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। দেখি কে কি করবেন, করেন। আচ্ছা, অধিকারী হ্যান্ডরিজ করেছেন, দেখি ওনার হ্যান্ডরিজে কি বলেন, আমি একটু শুনি। আমার চ্যাট বক্সে চ্যাট গুলো রিসিভ হচ্ছে না, মানে সেন্ড হচ্ছে না। আপনার চ্যাট বক্সের চ্যাটে কি হচ্ছে, সেন্ড হচ্ছে না? send করতে পারছি না। জি ভাইয়া। তাহলে আপনি কিউএনএ তে লিখে পাঠান, অসুবিধা নেই। ওকে ভাইয়া। ঠিক আছে, না পেইন্ট হবে না, পেইন্ট দেওয়া যাবে না এখানে। ঠিক আছে, হুম। এটা পেইন্ট না, পেইন্ট অন্য জিনিস। আচ্ছা, তাহলে এখন এখন প্রশ্ন হচ্ছে, আগে আমাদেরকে এই ধরনের ট্রান্সলেশন করার সময় আমি একটা টেকনিক শিখাই, শুনেন। একটু ঠান্ডা মাথায় একটা টেকনিক শুনেন, এই জিনিসটা একটা নোট রাখবেন। যখন দেখবেন একটা সেন্টেন্স, এটার মধ্যে কাছাকাছি সিনোনিমাস শব্দ আছে, কি বলছি, কাছাকাছি সিনোনিমাস শব্দ আছে, তখন ঠান্ডা মাথায় আগে সিনোনিম গুলার জন্য একটা করে শব্দ ঠিক করে নেবেন। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ফার্স্টে আমরা আগে এখানে চিন্তা করব যে আমরা যখন ড্রাফট করব, ড্রাফটের সময় চিন্তা করব মুক্তি চায়ের ইংরেজি কি দিব, বলেন। মুক্তি চায়ের ইংরেজি কি দেওয়া যায়, মুক্তির ইংরেজি কি দিব? মুক্তির ইংরেজি আমরা এখানে দিতে পারি ইমানসিপেশন। আমরা কি দিব এখানে, বেস্ট ইয়ারটা হয় কি, ইমানসিপেশন। ঠিক আছে, আচ্ছা। বাঁচতে চায়, লিভ, সহজ। আচ্ছা, অধিকার, রাইটস, এটাও সহজ। এখন হচ্ছে তিনটা চায় আছে না, এখন তিনটা চায়ের ইংরেজি কি করবেন, সবগুলাই ওয়ান দিবেন? আমি হলে তিনটাতে ওয়ান দিতাম না। ঠিক আছে, যেমন বাংলার মানুষ বাঁচতে চায়, এটাতে দিতাম উইশ, বুঝতে পারছেন? তারপরে যেমন অধিকার চায়, এটাতে দিতাম কি, ডিমান্ড। আর মুক্তি চায়েরটাতে দিতাম হইলো প্রবাবলি উইশ বা ডিজায়ার। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? ডিজায়ার ইমানসিপেশন, উইশ টু লিভ, আর হচ্ছে কি ডিমান্ড দেয়ার রাইটস। এই ফ্রেজটা করে ফেললে এখন আপনার ইংরেজি সহজ। না 10 দেওয়া যাবে না, 10 দিলে ভুল হবে দ্বিতীয় আপা। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমি কি ট্রান্সলেশনটা করছি, আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস নো, ভেরি গুড বলেন। যখন আমরা দেখবো কাছাকাছি আছে, আমরা আগে ফ্রেজ গুলোকে ছোট ছোট পর্যায়ে ট্রান্সলেশন করে নিব, যে আমি কোনটা ট্রান্সলেশন কি করব, এরপরে আমরা ফুল সেন্টেন্সটাকে করতে যাব। এখন করেন সবাই, এই সেন্টেন্সটা ট্রান্সলেশন করেন। লাস্টের সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করেন, লাস্টেরটাকে। আচ্ছা, আব্দুল মালিক ভাই, আপনি ট্রান্সলেশনটা করেছেন, ট্রান্সলেশনটা সুন্দর হয়েছে। একটা জায়গায় ভুল হয়েছে, কি বলেন তো? এখানে বাংলার মানুষের কথাটা কয়বার আছে? 3 বার আছে না? তিনটাতেই বাংলার মানুষেরটা আছে না বারবার করে? আপনি 3 বারই বাংলার মানুষ লিখবেন।
তার কারণ হচ্ছে রিপিটেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি কোনো একটা কিছুতে রিপিটেশন থাকে, রিপিটেশনটা কখনো বাদ দিবেন না। বাংলা শব্দটা 3বার আছে, এখানে বাংলা 3বারই দিবেন। আমরা যারা এই মিস্টেকটা করছি সবাইকে বুঝতে পারছি? গুরুত্ব দেয়, রাইট, একটা এমফাসিস বাড়ায়, এক্স্যাক্টলি। এই জন্য 3বারই বাংলার মানুষ কথাটা দিবেন। টুডে দ্য পিপল অফ বাংলা, ঠিক আছে, এখানে কিন্তু বাংলাদেশ না। টুডে দ্য পিপল অফ বাংলা, এই যে অনিম ভাই বলতে বলতে ভুলটা হয়ে গেছে, বাংলাদেশ না, বাংলা। হ্যাঁ, টুডে দ্য পিপল অফ বেঙ্গল, এই যে মিনাজ ভাই করেছেন, ডিমান্ড ইমানসিপেশন, দ্য পিপল অফ বেঙ্গল উইশ টু লিভ, দ্য পিপল অফ বেঙ্গল। আবার ডিমান্ডস হয়ে গেলে কেন, ডিমান্ড হবে না, ডিমান্ড রাইট, ডিমান্ড দেয়ার রাইটস, এরকম হবে, ঠিক আছে, ডিমান্ড দেয়ার রাইটস। টুডে টিটা বড় হাতের হবে। এই যে আমি যেটা পাঠিয়েছি এটা হচ্ছে মিনাজ ভাইয়ের ট্রান্সলেশনটা আমি পাঠালাম। এই অনিম ভাই কোথায় বলেছে বলেন তো, খুঁজে বের করেন তো কোথায় বলেছে। ঠিক আছে, আমি হলে এখানে না না না, আপনি পিপল অফ বাংলা একবার দিচ্ছেন, 3বারই দিবেন এখানে। বাংলা দেন, বেঙ্গল দেন, সমস্যা নেই, অসুবিধা নেই। দিতি কোথায় বলেছে বলেন তো। বাংলার পিটা বড় হাতের হবে না ছোট হাতের হবে, এটা হলো প্রথম প্রশ্ন আপনার কাছে। আর এনজয় দেয়ার রাইটস দিলে হবে না, এখানে এনজয়টা ঠিক ওইভাবেই দেয় না, অধিকার চাই, এটা কিন্তু একটা জোর আছে, ঠিক আছে। আমার আমার মতে এখানে 3বারই দেওয়া ভালো, ঠিক আছে। এখানে তো বাংলা বারবার বলছে, বঙ্গবন্ধু তো বলে নাই তারা বাঁচতে চায়, তারা অধিকার চায়, তারা তো বলছে বাংলার মানুষ, উনি তো 3বার বাংলার মানুষ বলছে, উনি তো প্রনাউন ব্যবহার করে নাই, তো নাউনি দিছে, সুতরাং এই জায়গায় আমরা নাউনি দিব। আমার কথাটা কি বুঝাতে পারছি? হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে আসেন আমরা এক নজরে। তাকে জিজ্ঞেস করছে টুডে দ্য পিপল অফ দিস রিজিয়ন দিলে কি হবে, না হবে না, ঠিক আছে, এখানে দিলে হবে না। আসেন আমরা একটু দেখি, আমরা একবার আমাদের উত্তরণ কর্তৃক প্রণীত হচ্ছে সলিউশনটা দেখি, পড়েন সবাই। এটা হচ্ছে উত্তরণ কর্তৃক প্রণীত সলিউশনটা, যেটা মোটামুটি একটু আরেকটু কঠিন ইংরেজি, তাই না? কিন্তু আমরা কিন্তু তার চেয়ে সহজ ইংরেজিতে করছি, রাইট? সো আমি আপনাদেরকে 2টা ভার্সনই দিচ্ছি, দেখছেন 3বারই রাখছে পিপল অফ বেঙ্গল। এটা ব্রাদার্স এস করলে ভালো হতো, রাইট, ঠিক বলেছেন, এটা মাই ব্রাদার্স হবে। হ্যাঁ, এটাও একটা ট্রান্সলেশন। সবার পড়া হয়েছে? পড়া হয়েছে সবার? আমি কি পরেরটায় যাব? ডান। আমি কিন্তু সহজটাও দিয়েছি আপনাদেরকে, আমি যেটা চ্যাট বক্সে লিখেছি, আমার চ্যাট বক্সে লাইন বাই লাইন ইংরেজিটা দেখা যাচ্ছে না? সার্ভাইভ দিতে পারেন, এখানে সার্ভাইভ হতে পারে, হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আসেন আমরা এবার হচ্ছে ইয়াটা দেখে আসি, পরের প্যারাটাই যাই। এখান থেকে করেন, কি অন্যায় করেছিলাম, ইংরেজি করেন।
কি অন্যায় করেছিলাম, কি হতে পারে? কি অন্যায় করেছিলাম? না আই না, এটা কিন্তু আওয়ার হবে, আওয়ার না, ইনজাস্টিস না, ইনজাস্টিস দিলে ভুল, এটা ইনজাস্টিস না। হ্যাঁ সুন্দর, কণা করেছেন, এটা সবচেয়ে সুন্দর সহজ একটা ই। হোয়াট রং হ্যাভ উই ডান, কি হবে? হোয়াট রং হ্যাভ উই ডান। ঠিক আছে, যদি ডান দিতে না চান কমিটেড দিতে পারেন, হোয়াট রং হ্যাভ উই কমিটেড, সমস্যা নেই। হোয়াট রং হ্যাভ উই ডান, হোয়াট রং হ্যাভ উই কমিটেড দিতে পারেন। একজন দিয়েছেন মিস্টেক্স, মিস্টেক্স দিলে হবে না, মিস্টেক্স না, মিস্টেক্স তো ভুল, ভুল আর অন্যায় কি এক? ঠিক আছে, আব্দুর রহিম ভাই দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক ছিল, আপনি এক্সক্লেমেশন সাইন দিলে হবে না কিন্তু। আচ্ছা রেজবি বলছেন এটা পাস্ট টেন্স, তাহলে আমরা কেন পারফেক্ট দিব, তাই না? মাঝে মাঝে আমাদের টেন্সের অদল বদল হয়, এই যে কারণ কি, ওই যে আগেই বলেছি আমরা আক্ষরিক অনুবাদ করছি না, আমরা ভাবানুবাদ করছি। বুঝতে পারছি, আপনি চাইলে কিছু কিছু জায়গায় অদল বদল করতে পারবেন। আচ্ছা আসেন পরের সেন্টেন্সটা করেন। নির্বাচনের পর বাংলার মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন, করেন। মেহরাব যেটা করেছেন, আফটার ইলেকশন দ্য পিপল অফ বাংলাদেশ ফুললি ভোটেড ফর মি অ্যান্ড আওয়ামী লীগ। ঠিক আছে, এটা হয়, এটা হয়, এটা দিতে পারেন, এটা একটা। পিপল অফ বাংলাদেশ ভোটেড ফর মি অ্যান্ড আওয়ামী লীগ কমপ্লিটলি আফটার দ্য ইলেকশন, আচ্ছা হয়। আমি হলে এটা কিভাবে করতাম, আমি একটা করে দিই, ইন দ্য ইলেকশনস আগে দিতাম। ঠিক আছে, the people of Bangladesh, হ্যাঁ, cast their vote on me and Awami League, Awami League with ওটা। আমি হলে পরীক্ষায় হয়তোবা এটা করতে হবে ইংরেজি। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? যদি চ্যাট বক্সে প্রশ্ন করতে না পারেন হ্যান্ড রেজ করবেন, অসুবিধা নেই, হ্যান্ড রেজও বলতে পারবেন। আমরা আজকে প্র্যাকটিস করতেছি সবাই মিলে, গ্রুপ স্টাডি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসেন পরেরটা করি, দেখি রিফাত প্রশ্ন করছেন, রিফাতের প্রশ্নটা শুনি। রিফাত বলেন ভাই। ভাইয়া এখানে নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণরূপে ভোট দিল, নির্বাচনের পর ভোট কিভাবে দিল এটা একটু ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ এইটার জন্য এইটা আমরা দিছি ইন দ্য ইলেকশন, কারণ অর্থটা তো আমাদেরকে তো ওই যে ইয়াটা ধরে রাখতে হবে, সেন্সটা ধরে রাখতে হবে, বুঝতে পারছেন? এটা আমার যতদূর মনে পড়ে নির্বাচনের পর না, নির্বাচনে হবে। হ্যাঁ নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে এবং আওয়ামী লীগকে ভোট দেন, এটা হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তারপর হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলবো, ইংরেজি করেন।
আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ দেওয়া যাবে কিনা? ক্লাসে দেন, পরীক্ষায় দিয়েন না, পরীক্ষায় ফুলটা লিখেন। পর দিলেও হবে, অসুবিধা নেই। ফাহাদ হ্যান্ড রেজ করেছেন, ফাহাদ কি বলে একটু শুনি। ফাহাদ ভাই বলেন। ইলেকশনস কেন হয়েছে ওইটাতে? ইলেকশন হওয়ার কথা না? নির্বাচনের পরে ইন দ্য ইলেকশন হওয়ার কথা না? জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি একটু চেক করে দেখি কি করছি। আমি কি এস দিছিলাম? জি ভাইয়া, ইয়াস দিচ্ছেন। ও তাহলে এসটা চলে যাবে ভাই, আমি খেয়াল করিনি। ঠিক আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা কথা যেটা হচ্ছে ভাইয়া, হ্যাঁ ওই হ্যাঁ বল। ভাই টেন্সের যে বিষয়টা, অনেক সময় আমরা দেখি যে পেপারে লেখা থাকে ইয়েস্টারডে এন অ্যাক্সিডেন্ট অকার্ড, হ্যাঁ আবার এটা বাংলাতে লেখা থাকলে গতকাল একটি দুর্ঘটনা হয় ঘটেছে, হয় হয়েছে। হ্যাঁ হয়েছে অথবা ঘটেছে। হ্যাঁ। হয়েছে, হয়, ঘটেছে, এগুলো তো আমরা বুঝি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার গতকালেরটা তো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এই ক্ষেত্রে কি হ্যাঁ। কোনো সমস্যা আছে কিনা? এখানে আমি বলি, ইংরেজির নিয়মটা হচ্ছে কি, যে আমার একটা কাজ হয়েছে, কাজটা কবে হয়েছে যদি টাইমটা বলা থাকে ওটা পাস্ট টেন্স হয়। জি জি, আর যদি টাইমটা বলে দেওয়া না থাকে তাহলে টেন্স পারফেক্টও হইতে পারে, পাস্ট ইনডিফিনিট হইতে পারে। ধরেন বাংলাদেশ ভারতকে হারিয়েছে, ঠিক আছে, বাংলাদেশ হ্যাভ বিটেন ইন্ডিয়া, ফাইন, বাংলাদেশ বিট ইন্ডিয়া, দ্যাট ইজ অলসো ফাইন। বাংলাদেশ গতকাল ভারতকে হারিয়েছে, গতকাল টাইম বলে দিছি কিন্তু, তাহলে বাংলাদেশ বিট ইন্ডিয়া ইয়েস্টারডে, এখানে আর পারফেক্ট হওয়ার সুযোগ নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ওই যে হয়, হয়েছে, এগুলা পাস্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো, সমস্যা হবে না? হ্যাঁ মনে করেন আমি তাকে 1 সেকেন্ড আগে দেখেছি, এখন বাংলায় আছে কি দেখেছি না, জি 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 কিন্তু 1 সেকেন্ড আগে সময় উল্লেখ করা আছে না, জি এটা জি, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আমার কথা বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা এখন আসেন আমরা এখানে, এই বাক্যটা একটু জটিল না? এই বাক্যটা একটু জটিল না? দেখেন খেয়াল করেন, এই বাক্যটার কয়টা পার্ট? এই বাক্যটার 3টা পার্ট, ঠিক আছে? হ্যাঁ আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এদেশকে আমরা গড়ে তুলব। এখন এটাকে আপনি কিভাবে করবেন? ঠান্ডা মাথায় ভাবেন, এইখানে আক্ষরিক অনুবাদ আর ভাবানুবাদের খেলা শুরু। ফার্স্টে ভাবেন আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, এটা কি, ওনার কি? অনেকে বলতেছেন উইল বি, উইল বি তো জীবনেও হবে না, উড বি হবে। এটা কিন্তু উড বি হবে, এটা কিন্তু উইল বি দিলে ভুল, যারা যারা শ্যাল উইল দিবেন এটা কিন্তু গ্রামাটিক্যালি বিগ মিস্টেক। আপনারা কি বুঝতে পারছেন এটা কেন উইল বা শ্যাল দিলে ভুল? আগে এই জিনিসটা বলেন, বুঝছেন কিনা? ইয়েস নো, ভেরি গুড। ধরেন আমি চাইছিলাম তোমার বাসায়, আমি ভাবছিলাম তোমার বাসায় যাব, আমি কি গেছি? আমি কি অ্যাকচুয়ালি গেছি? যাই নাই কিন্তু। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, বসছে, বসে নাই, তাহলে এখানে উইল হবে না, এখানে হবে উড। এটা হলো ফার্স্ট। দুই নাম্বার হচ্ছে এখানে কিন্তু একটা সাটেল একটা টোন আছে, সেটা কি? আমাদের আশা ছিল, ব্যাপারটা তাই না? আমাদের ধারণা ছিল, আমাদের আশা ছিল আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা এটা করব, আমরা ওইটা করব, এই কথাটা এখানে আছে না? দেখেন তো। সো এটাকে শুরু করতে হবে, উই এক্সপেক্টেড দ্যাট, উই হ্যাড দ্য এক্সপেকটেশন দ্যাট, এরকম কিছু একটা দিয়ে শুরু করতে হবে। আমার কথা কি বুঝাইতে পারছি? সবাই বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। হ্যাঁ হোপ দেন, অসুবিধা নাই, উই হোপ দ্যাট দেন, অসুবিধা নাই, বাট কিছু একটা দিবে, এক্সপেকটেশন, হোপ, কিছু একটা দিতে হবে। তাহলে করতে হবে কি, উই হোপ দ্যাট
our national assembly বা our national parliament would meet বা would sit, তাই না? এরকম কিছু একটা দিতে হবে। তারপরে কি হবে? তারপরটা কি আছে? তারপরটা আছে হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে। তারপরে কি আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব। তাহলে কি হবে? We would frame our constitution. এখানে শাসনতন্ত্র ইংরেজি কি হবে? Constitution. And we would develop বা we would make our land prosperous. We would develop our land together. এরকম কিছু একটা দিতে হবে। ক্লিয়ার? আমার কথা কি বুঝে গেছে না যায় না? আপনারা কি বুঝতে পারছেন? কারো যদি না বুঝে থাকেন আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে যে অংশ বুঝেন নাই। না বুঝে থাকলে হ্যান্ড রেজ করেন। আচ্ছা, রাকিব ভাই একটা ট্রান্সলেশন করেছেন, আমি রাকিব ভাই ট্রান্সলেশনটা একটু শেয়ার করি। আচ্ছা রাকিব ভাই, আপনি একটা ভুল করছেন, সেটা হচ্ছে এখানে লস দিলে হবে না, হ্যাঁ এটাকে কনস্টিটিউশন করবেন, ঠিক আছে? আমি ঠিক করে দিচ্ছি আপনার এটা। এখানে লিড না দিয়ে এটাকে করতে হবে আওয়ার ন্যাশনাল অ্যাসেম্বলি রাকিব ভাইয়ের এটাকে আমি সবার জন্য যদি পাঠাই, দেখেন এই লাইনটা ট্রান্সলেশন এরকম কি করা যায়? আচ্ছা, হ্যান্ড রেজ করেছিলেন যেন কে? আমি দেখেছিলাম গালিব ভাই, পারমিশন দেওয়া আছে, আনমিউট করে বলেন। হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, এইখানে বলছে যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব। তো যখন এই কথাটা বলতেছে উনি, মানে যে বক্তা, উনি তো আসলে জানেন না যে এটা সামনে হবে কিনা, নাকি ঘটনাটা হয় নাই তখন বলতেছে। আমরা মানে কেন উট করলাম, মানে উইল কেন করলাম? আচ্ছা, আপনি যদি মানে ইতিহাসটা ঘাটেন তাহলে দেখেন যে অ্যাসেম্বলি কি বসছিল? ভাইয়া আমি সেটা বলি না, আমি বলছি যে বক্তা বলতেছে উনি তো জানেন না যে বসবে কিনা। এখন না হলে আমরা জানি, আমরা তো প্যাসেজটা ট্রান্সলেশন করতেছি, মানে ওনার কথাটা। আমি আপনার কথাটা না বুঝি নাই, আরেকবার একটু বুঝায় বলেন তো। মানে ভাইয়া এই ঘটনাটা, মানে যখন উনি এই কন্ডিশনটা বলতেছে যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে হ্যাঁ। শাসনতন্ত্র তৈরি করব, তখন হ্যাঁ। তো উনি এটা মানে মানে উনি তো এক্সপেক্টেড করছে যে আসলেই বসবে, তারপরে না শাসনতন্ত্র না তৈরি না করবে। না 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 না, উনি এটা বলছেন যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসার কথা কিন্তু বসে নাই। ও আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া এখন, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন বুঝছেন? এটাই হচ্ছে হ্যাঁ, আক্ষরিক হ্যাঁ। অনুবাদ আর ভাবানুবাদের পার্থক্য। ওই যে আমি যে বলছিলাম, মেইন মেসেজটা ঠিক রাখতে হবে। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে, তারপরটা করেন। এদেশের মানুষ অর্থনীতি, রাজনীতি এবং সাংস্কৃতিক মুক্তি পাবে। ইংরেজি কি হবে? হ্যাঁ, এটা মেহরাব ভাই সুন্দর করে করছেন। The people of this country would get economic, political and cultural emancipation. ঠিক আছে, এটা সুন্দর, এটা সহজ না, এটা কিন্তু খুব বেশি কঠিন না, এটা সহজ। তাহলে এই প্যারা ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার হলে সি বলেন, ক্লিয়ার না হলে নো বলেন চ্যাট বক্সে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন আমরা পুরো প্যারাটা একসাথে যদি একটু দেখি। সবাই এখানে একটু দেখেন।
আমি একটু ইয়াটা দেখাই, উত্তরণ কর্তৃক প্রণীত আমাদের সলভটা দেখেন। দেখেন এখানে পুরোটা একটু দেখেন আর আপনাদের ট্রান্সলেটরের সাথে একটু মিলান। ওই মিলানো হইলে ডান বলেন, আর প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন। না ইকোনমিক্যাল না, ইকোনমিক্যাল না, ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, যে খরচ করতে পছন্দ করে না। অর্থনৈতিক মানে হচ্ছে ইকোনমিক। ভাই বুঝতে পারছেন? ইকোনমিক্যাল বললে মিতব্যয়ী হয়ে যাবে, যে খরচ করতে পছন্দ করে না, কৃপণ স্বভাবের। ওভারঅল পুরো প্যারাটা পড়েন, আপনাদের আনসারের সাথে মিলান। আমিও কিছু আনসার দিয়েছি, সেটার সাথেও মিলাতে পারেন। মিলায় ওকে হইলে একটু ওকে বলেন, তাহলে আমি পরের পেজে যাই। ডান, আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সবার ক্লিয়ার। এইবার তাহলে আসেন আমরা একটু ইয়াটা দেখে আসি, আমরা পরের পেজে যাই। কিন্তু দুঃখের বিষয় থেকে শুরু করেন, দেখি শুরু করেন এখান থেকে। এটা কিন্তু প্রথম লাইনটা কিন্তু কঠিন। এই ধরনের বাক্য করার সময় ঠান্ডা মাথায় আগে কি করতে হবে বলেন তো? আরে কি হলো, চলে গেল কেন? সরি। এই ধরনের ইয়া করার সময় আগে ঠান্ডা মাথায় কি করতে হবে বলেন তো? ছোট ছোট শব্দগুলাকে আগে ট্রান্সলেশন করে নিতে হবে। কি বলছি বলেন তো? ছোট ছোট শব্দে আগে ট্রান্সলেশন গুলা করে নিতে হবে। এখন আগে বলেন অত্যাচারের ইংরেজি কি করবেন? অত্যাচার, অত্যাচারের ইংরেজি এখানে কি করবেন? অপারেশন দেন, অসুবিধা নাই, ঠিক আছে অপারেশন। আচ্ছা, রক্তের ইতিহাস, ব্লাড শেড দিতে হবে, শুধু ব্লাড দিলে হবে না কিন্তু, ব্লাডি বললে হবে না, ব্লাডি বললে হবে না, কি বলতে হবে? বাংলার মানুষের রক্তের ইতিহাস ইংরেজি করেন। কি হবে? হিস্টোরি অফ, হিস্টোরি অফ ব্লাডশেড অফ দ্য পিপল অফ বাংলা। কথা কি বুঝছেন? অনিম যেমনে বলছেন মনে হচ্ছে যেন রক্ত ঝরাইছে বাঙালিরা, মানে বাঙালিরা যে অত্যাচার করছে। আমার কথা কি বুঝছেন? বাঙালিরা তো অত্যাচার করে নাই, তারা তো অত্যাচারিত হইছে। আমি যদি বলি ইংরেজদের অত্যাচারের ইতিহাস আর বাঙালিদের অত্যাচারের ইতিহাস, দুটার মধ্যে কি মিনিং সেম? ইংরেজদের অত্যাচারের ইতিহাস মানে কি? ইংরেজরা অত্যাচার করে গেছে। বাঙালিদের অত্যাচারের ইতিহাস মানে কি? বাঙালিরা অত্যাচারিত হয়ে আসছে। দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে না? টোনটা তো রাখতে হবে। এবার করুণ ইতিহাস ইংরেজি কি করবেন? করুণ ইতিহাস, তেইশ বৎসরের করুণ ইতিহাস ইংরেজি করেন। না ডার্ক হিস্টরি বললে হবে না, ট্র্যাজিক বলতে পারেন। ভেরি গুড, সুন্দর, আব্দুর রহিম ভাই সুন্দর করেছেন। ট্র্যাজিক হিস্টরি অফ দ্য 23 ইয়ার্স। ক্রুয়েলও বলতে পারেন, অসুবিধা নাই, তবে ক্রুয়েলের চেয়ে ট্র্যাজিকটা ভালো দেখায়, তাই না? হ্যাঁ, ক্রুয়েলের চেয়ে ট্র্যাজিকটা ভালো দেখায়, রাইট।
ওকে, সো দেখি এখানে তরিকুল ভাই একটা ইংরেজি করেছেন, তরিকুল ভাইয়ের ইংরেজিটা একটু শেয়ার করি। But the matter of sadness that today, এখানে that এর পরে কমাটা উঠে যাবে। Say that the tragic history of 23 years, the tragic history of the past 23 years is a history, is a history of torture on Bangla and the history of Bangali's bloodshed. এটা হচ্ছে তরিকুল ভাই করে পাঠাইছে, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু দেখে আর কে কি করছেন। গালিব ভাইটা বেটার হয়েছে, সুন্দর হয়েছে। এটার আনসারটা হচ্ছে এইটা, এটা হচ্ছে গালিব ভাই করছে। ANK তানা আপু, এইটা হইছে কিন্তু মানে একদম মানে রোগা রোগা হয়েছে আর কি একটা, বুঝছেন? আর একটু হরলিক্স খাওয়ান এটারে। ঠিক আছে, দিতে হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখি আমরা 23 বছর ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস করেন। আমরা এই প্যারাটা করে একটা ছোট ব্রেকে যাব, ঠিক আছে? তেইশ বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। প্রথমে আগে চিন্তা করেন আর্তনাদ ইংরেজি কি দিবেন? আর্তনাদ ইংরেজি আমি হলে দিতাম হচ্ছে এগোনি, আমি হলে দিতাম এগোনি, ঠিক আছে? আমি দিতাম হচ্ছে এগোনিজ এন্ড ক্রাইস, ঠিক আছে? এটাকে খুব সুন্দর মতো করলে কি করা যায়? The history of the past 23 years is a history of agonies and cries of men and women, বলা যায়? আমি লিখে পাঠাই, দেখেন তো। History of the past 23 years is a story of agonies and cries of man and woman. দেখেন তো, এটা কি করা যায়? আপনাদের কি মতামত? আমি হলে এভাবে করতাম। দেখি ফাহাদ কি বলতে চান। ফাহাদ ভাই বলেন। ভাই মুমূর্ষুটা বাদ পড়ছে ভাই। মুমূর্ষুটা বাদ পড়ছে না, এখানে ওই যে আমরা অ্যাগনিজ এন্ড ক্রাইস বলছি না, জি জি, ওটাতে আসলে পুরা অর্থটা দেখেন, ভাবানুবাদটা সেম আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড যাইনি, খেয়াল করছেন এটা? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অনিম ভাই বলেন।
ভাইয়া মুমূর্ষু একটু আলাদা ইংলিশ দিতে হবে না এখানে? এখানে আমি যখন ওই যে আমি দিছি না অ্যাগনিজ এন্ড ক্রাইস অফ জি। ম্যান এন্ড ওম্যান, এখন এই মুমূর্ষুকে আপনি কি করবেন বলেন? এই মুমূর্ষুরে কিছু একটা করা খুব কঠিন, বুঝছেন? এখন আমি কি বলবো, ডাইং ম্যান এন্ড ওম্যান, অর্থ কিন্তু ঠিক থাকবে না ইংরেজিতে, রাইট? জি, ইটস টাফ। বুঝেছি। আমি একটা কাজ করতাম, আমি যখন ট্রান্সলেশন করতে যাইতাম, যদি দেখছি যে একটা ওয়ার্ড খুব ভেজাল করতেছে, চুপচাপ ওই ওয়ার্ডটা ড্রপ করে দিতাম। কেন ড্রপ করতে দিতাম? তার কারণ হচ্ছে ওই একটা ওয়ার্ড আমার যে পরিমাণ ভোগাবে, আমার হাতে সেই পরিমাণ সময় নেই। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, আমি যদি এটা ম্যান এন্ড মোমেন্ট আন্ডার হিউজ ক্রাইসিস যদি দেই, হিউজ ক্রাইসিস তো না। মানে মুমূর্ষু মানে মানে খুবই খারাপ অবস্থা সম্পন্ন এরকম। আপনি দেখেন, আমি যে অ্যাগনিজ এন্ড ক্রাইস দিয়েছি, অ্যাগনিজ এন্ড ক্রাইস অফ ম্যান এন্ড ওম্যান, তাতে কি এই মুমূর্ষ নরনারীর আর্তনাদ অর্থটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? আর না ভাইয়া। যদি আমার অর্থ ওকে থাকে, দ্যাট ইজ ফাইন, আর চিন্তা করার দরকার নেই আপাতত। ওকে ভাইয়া, আমরা যদি সাহিত্যের জন্য ট্রান্সলেশন করতাম, ঠান্ডা মাথায় শুনেন, তাহলে হয়তো এটা নিয়ে আমাদের এর চেয়ে বেশি আরো করার দরকার হইতো। এক্সামের জন্য আই থিঙ্ক দ্যাট ইজ ফাইন। আমার কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, ওকে। আচ্ছা, তারপরটা দেখি, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। কি হবে এটার ইংরেজি? The history of Bengal is the history of is a history of flooding the road with our people's blood. না, এটা একটু চেঞ্জ করা যেত, এটা হালকা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখানে ফ্লাড বললে হবে না। History of Bengal is made up with, না মেড আপ দিলে অর্থটা মানে মনে হচ্ছে যেন আমরা বানায় বলতেছি। আব্দুল মালিক ভাই, বানায় তো বলতেছি না, এটা তো সত্য। আমি এটাকে করি যদি, দেখেন আমি লিখতেছি, আপনারা লিখেন, আমিও লিখে দিই আমার মতো। It's been a history আচ্ছা, দেখেন তো এই ইংরেজিটা কেমন লাগে? এটা কেমন লাগে ইংরেজিটা দেখেন তো? The history of Bengal has been a history where our people made the streets of this land crimson with their blood. এই ইংরেজিটা কেমন লাগে?
বেশি টাফ হয়ে গেছে? মানে রঞ্জিত করা, ক্রিমজন মানে হচ্ছে এই যে রঞ্জিত করা, ঠিক আছে? ঠান্ডা মাথায় যদি দেখেন এটা, তাহলে আমার মনে হয় এটা একটু প্যাচ আছে, কারণ হচ্ছে এই দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করতে হবে, এই কথাটা কিন্তু এখানে আছে, সো এই জন্য দুইটা ক্লজ করা লাগছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখি, এখানে কি করছে, দ্য হিস্ট্রি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি, কি লিখছেন আব্দুর রহিম ভাই? দ্য হিস্টোরি অফ বেঙ্গল ইজ দ্য হিস্টোরি অফ শাওয়ারিং দ্য রোডস উইথ দ্য ব্লাড অফ দ্য পিপল। শাওয়ারিং, আচ্ছা শাওয়ারিং দিছেন আপনি না? শাওয়ারিং দ্য রোডস, রোডসটা কি এই দেশ, এই দেশের রাজপথ, এই কথাটা বলতে হবে। দ্য রোডস উইথ দ্য ব্লাড অফ দ্য পিপল অফ দিস কান্ট্রি, হইছে, জাস্ট এই দেশের রাজপথটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে? এখানে কি দিচ্ছেন, এটা কে দিচ্ছে? আচ্ছা এটাও হয়েছে মোটামুটি গালিব ভাইটা। তারপর একটু গ্রামাটিক্যাল এরর আছে। The history of Bengal is a history that its roads are stained with its people's blood. দেখেন তো, এটা মোটামুটি সিম্পলের মধ্যে গর্জিয়াস হয়েছে না? এটা হয়? আচ্ছা গালিব ভাই একটু কারেকশন গুলো দেখে নিন, হ্যাঁ আমি কি কি কারেকশন করছি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আজকে যে আমি যে এক্সারসাইজ গুলা করাচ্ছি, এটার মূল উদ্দেশ্য কি? আপনারা কয়জন এটা কারেক্টলি করতে পারেন এটা দেখা, কয় নাম্বার পান এটা দেখা, নাকি ভাবানুবাদ জিনিসটা কি এটা বুঝতে পারা, কোনটা বলেন তো? আমরা কে কত মার্কস পাবো, কয়টা কারেক্ট হচ্ছে, এটা দেখা কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নিজেরা নিজেদের মতো করে দেখা, ইভেন কে কিভাবে করতেছে। একটা ট্রান্সলেশন উত্তর অনেক ভাবে কারেক্ট হতে পারে, আমি যে একাই কারেক্ট তা না, হইতে পারে আমার চেয়ে বেস্টটা আপনারা করতে পারেন, আমার চেয়ে বেস্ট আনসার গুলো আপনারাও দিতে পারেন, না আপনারাও দিতে পারেন। দেখা গেলো আমি যে আনসারটা দিলাম আমার আনসারটা আপনার পছন্দ হলো না, না হইতেই পারে, অসুবিধা নেই। লিটারেচার এরকমই, সবারটা সবার পছন্দ হবে না, কিন্তু আপনি যে ওয়ার্ডটা করবেন, আপনি যখন এটা নিয়ে চিন্তা করতেছেন, আরো 5 জন কিভাবে মিনিংটা করতেছে এটা যখন দেখতেছেন, তখন হচ্ছে আপনার একটা বেটার ভার্সন তৈরি হয়, আপনার নিজেরই একটা বেটার ভার্সন তৈরি হয়, রাইট? এটাই হচ্ছে আমাদের আজকের কাজ, ঠিক আছে? তো আমরা এখন একটা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমরা এসে আবার শুরু করব, ওকে? ঠিক আছে, তাহলে এখন একটা ছোট্ট ব্রেক আছে, ব্রেকে আমি একটু, সবুজ ভাই একটা একটু ডিসপ্লেতে আপনি একটু 15 মিনিটের একটা ব্রেক দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা আমরা ঠিক আছে ভাই। কত 48 শুরু করবো, ঠিক আছে? ওকে দিয়ে দেন। 48 না ভাই? হ্যাঁ 48 শুরু করবো, ঠিক আছে? ওকে ভাই।
আপনারা কি সবাই ফেরত আসছেন? আমি ফিরে আসছি, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা ঠিকঠাক মতো একটু জানাবেন। তো আমি দেখতে পাচ্ছি যে আপনারা মোটামুটি মেজরিটি ফিরে আসছেন। তো আমরা আজকে এই ট্রান্সলেশনের ক্লাসে আমরা যে প্র্যাকটিস সেশনটা আমরা করছিলাম, তো প্র্যাকটিস সেশনে আমি আপনাদের সাথে এখন কয়েকটা টেকনিক আমি শেয়ার করতে চাই, যে টেকনিকগুলো আমি নিজে প্রয়োগ করতাম পরীক্ষা হলে ট্রান্সলেশন করার সময়। আপনারা চাইলে এটা ছোট ছোট কয়েকটা নোট রাখতে পারেন। 1 নাম্বার টেকনিকটা হচ্ছে, আমরা যখন ট্রান্সলেশনটা করব, ধরেন আমি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে যাচ্ছি, আমি সেন্টেন্সটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধরে নিয়ে ট্রান্সলেশন করতে গিয়ে আমি মিলাতে পারতেছি না। অনেক সময় এরকম হয় না যে আমি চাচ্ছি ট্রান্সলেশনটা করতে এরকম, কিন্তু আমি বুঝতেছি না আমি কোথা থেকে শুরু করব। আমার কথা কি বুঝতে পারছেন? একটা জটিল বাক্য চলে আসছে, এখন এই বাক্যটা কিভাবে ট্রান্সলেশন করা যায় আমার মাথায় আসতেছে না, বা সেন্টেন্সটা অনেক বড়, ঠিক আছে? হ্যাঁ, ধরেন এই বাক্যটাই আপনি করবেন। কথার কথা 1966 সালে 6 দফা আন্দোলনে কি বলছে, আন্দোলনে 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। কথার কথা আমি এটাই পারতেছি না। তো করতে গেলে আমরা প্রথমে কি করব, আমরা এটাকে ফ্রেজ আকারে ভাগ করব। প্রথমে আমরা আগে ভাগ করি 1966 সালের 6 দফা আন্দোলনে। তাহলে এটার ইংরেজি কি করা যায়, কে বলতে পারবেন? 1966 সালের 6 দফা আন্দোলনের ইংরেজিটা কি হবে বলেন? ইন দা 6 পয়েন্ট মুভমেন্ট অফ 1966। এই কথাটা কি বুঝা গেছে? ইন দা 6 পয়েন্ট মুভমেন্ট, লেখা খুব টাফ। ইন দা 6 পয়েন্ট মুভমেন্ট অফ 1966। আচ্ছা গেল, এটা আমি ইংরেজি করছি। 7 জুনে, এটার ইংরেজি করেন। 7 জুনে, অন 7th জুন, এই তো, অন 7th জুন। আচ্ছা, এখন দেখেন আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে, তাহলে এটাকে ইংরেজি করে নিবা। আমার ছেলেদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, ইংরেজি কি হবে? মাই বয়েজ, অথবা মাই ম্যান, অথবা আপনি যদি বলতে পারেন মাই সন্স ওয়ার শট ডেড, তাই না? ওয়ার শট ডেড, এই তো গুলি করে হত্যা করা হয়েছে। এখন এই পুরাটাকে আমরা যখন ধাপে ধাপে আমরা 3টা পার্ট পাইছি না, এখন এই 3টা পার্টকে আমরা রিঅ্যারেঞ্জ করে সেন্টেন্স জোড়া লাগাবো। তাহলে কি করা যায়? অন 7 জুন 7 ইন দা কি 6 পয়েন্ট মুভমেন্ট অফ 1966 মাই সন্স ওয়ার শট ডেড। শেষ, সিম্পলের মধ্যে গর্জিয়াস ভাবে ট্রান্সলেশন ডান। আমার কথা কি বুঝছেন? একটা সেন্টেন্স যখন বড় হবে, এটা ছোট ছোট পার্টের আগে ট্রান্সলেশন করবেন, করে ইংরেজিটাকে এবার রিঅ্যারেঞ্জ করবেন। এটা হলো 1 নাম্বার টেকনিক। টেকনিক কি বুঝা গেছে না যায় নাই? বুঝা গেলে ইয়েস বলেন, না বুঝা গেলে নো বলেন। এক নাম্বার টেকনিক কি সবার ক্লিয়ার? মানে আমার পুরো সেন্টেন্সটাকে আমি একসাথে ট্রান্সলেট করতে পারতেছি না, এবার সেন্টেন্সটাকে ছোট ছোট খণ্ডে ভাগ করে খণ্ডগুলো ট্রান্সলেশন করে ইংরেজিতে পুরোটাকে একটা রিঅ্যারেঞ্জ করে আমি লিখে দিব। এটা হলো 1 নাম্বার টেকনিক। এবার আসেন 2 নাম্বার টেকনিক। আমি ট্রান্সলেশন করতে গিয়েছি, একটা শব্দের ইংরেজি আমি জানি না। অন 7 জুলাই 1966 এভাবে লেখা যাবে, এখানে ডেট না, এভাবে লিখলে হবে না। তো 1966 সালের 6 দফা আন্দোলন, 6 পয়েন্ট মুভমেন্ট অফ 1966, এইটার 7 জুনে। কথাটা বুঝছেন? তাহলে এইভাবে না বলে এইভাবে একটু ঘুরায় বলবেন, আগে সেন্টেন্স গুলোকে ছোট ছোট আকারে ভাগ করে নেবেন, তাহলে দেখবেন যে অর্থটা ক্লিয়ার হয়ে ফুটে আসছে, অর্থ ক্যাচ করা সহজ। এটা গেল 1। 2 নাম্বার টেকনিক,
2 নাম্বার টেকনিকটা যেন কি বলতেছিলাম, কোন টেকনিকটা যেন বলতে গেছিলাম? আচ্ছা, একটা শব্দের মিনিং আমি জানি না, তাহলে এখন আমি কি করব? আমি জানি না এই শব্দটার মিনিং কি। ধরেন আমরা গদিতে বসতে পারি নাই, এখন গদি ইংরেজি কি আমার জানা নাই, আমি কি করব? এনি আইডিয়া? আপনারা হলে কি করবেন? একটা হচ্ছে যদি শব্দটা ইম্পর্টেন্ট না হয় স্কিপ করে চলে যাওয়া, যেমন এর আগে ধরেন মুমূর্ষু আমরা স্কিপ করে চলে গেছি না, একটা আমরা স্কিপ করে চলে গেছি, আমরা একটা শব্দ স্কিপ করে চলে যেতে পারি এইভাবে, এটা একটা টেকনিক হতে পারে। 2 নাম্বার টেকনিক হতে পারে যে আমি যদি গদি ইংরেজি না জানি, আমি এখানে মোটামুটি ঘটনাটা বুঝছি, উই কুড নট হোল্ড দ্য পাওয়ার, এই কথাটাই তো বলছে নাকি? আপনি বাংলা কথাটাকে সামারি করেন, সামারি করে বাংলা কথাটার সামারি যেটা আসে ওটা ইংরেজিতে লিখে দেন। টেকনিকটা কি বুঝা গেছে না যায় নাই? সেন্টেন্সটা অনেক বড়, বাংলা সেন্টেন্সটা অনেক বড়, পুরো সেন্টেন্সটার সামারি নিজের মনের মধ্যে কথাটা বলে আমি কি বুঝছি, আমি সেটা বুঝছি, বুঝে এইবার আমার মতো করে আমি যেটা বুঝছি ওই বাংলা শব্দটা ইংরেজি আমি লিখে দিব। Would you get my point? এই ধরনের জিনিসগুলো সাধারণত লিটারেচার টাইপের যে প্যাসেজ থাকে, আপনারা 38তম অনুবাদ দেখেন, অনেক কঠিন অনুবাদ ছিল, 38তম অনুবাদের ক্ষেত্রে এই ধরনের জিনিসের ক্ষেত্রে এই টেকনিক অবলম্বন করা যেতে পারে। পুরা বড় বাক্যটা বুঝে আমি যা বাংলায় সামারি বুঝছি এটাকে সুন্দর মতো বাংলায় করে নিয়ে আমার বুঝা বাংলা বাক্যটার ইংরেজি আমি করে দিব আমার নিজের ভাষায়, শেষ, ডান। অত প্যাসেজের মতো আমার বুঝার টাইম নেই। আপনি একটা জিনিস আপনাদেরকে আমি একটা দিই, আপনারা তো সবাই বড় হয়েছেন, গ্রোন আপ, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এখানে টিচিং প্রফেশনও আছেন অলরেডি, হয়তো টিচার পড়াচ্ছেন। লাইন বাই লাইন টিচারের পক্ষে কি ওয়ার্ড বাই ওয়ার্ড সবসময় ধরে যাওয়া সম্ভব? সে তো একটা মানুষ, তার পক্ষে কি ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে যাওয়া সম্ভব? তাহলে সে টিচার হলে কি করবে? আপনি টিচার হলে কি করতেন বলেন তো? এখানে এই যে আমার ছাত্র আছে সুদীপ্ত, সুদীপ্ত তুমি টিচার হলে কি করতা, কেমনে খাতা দেখতে আমারে বলো তো? তুমি অবশ্য নার্ড আছো, তুমি সবই করতা মনে হয়, তারপরে শুনি। সুদীপ্ত কই, হ্যান্ড রেজ করো। সুদীপ্ত মনে ভাগছে, আচ্ছা ঠিক আছে। সো আপনাদের যে কারোর জন্য যেটা বলতেছি, মানে আপনারা যখন খাতাটা দেখতেন আপনারা তো পুরোটা পড়তেন তাই না? পুরোটা পড়ে কি বুঝতেন সেটাই তো আপনারা বুঝতে চাইতেন যে না ঠিক আছে ওর পুরো প্যাসেজটা পড়ে পরে আগে দেখি ও কেমন ইংরেজিটা লিখছে, ওভারঅলটা দেখতেন না, ওয়ার্ড বাই ওয়ার্ড নিশ্চয়ই চেক করতে চাইতেন না, রাইট? আমার কথাটা কি বুঝা গেছে না যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা আনসারটা প্রডিউস করবেন। যখন আপনি আনসারটা প্রডিউস করেন এটা চিন্তা করবেন যে টিচারের মাইন্ডসেটে কি চলতে পারে, টিচার কিভাবে চিন্তা করতে পারে, ঠিক আছে? উনি নিশ্চয়ই ওয়ার্ড বাই ওয়ার্ড চেক করতে যাবে না, উনি দেখবে মূল এসেন্সটা ঠিক আছে কিনা, যে কথাটা বলা হয়েছে এসেন্সটা সে ঠিক রাখতে পারছে কিনা, এটা টিচার প্রথম দেখবে। সুতরাং এই জিনিসটা দেখবে। এবার আসেন 3 নাম্বার, ট্রান্সলেশনে ফুল আনসার করা কি জরুরি নাকি যতটুকু কারেক্টলি পারে ততটুকু দিয়ে আসা ভালো, কোনটা? অবশ্যই ফুল আনসার করা জরুরি, কখনোই হাফ আনসার করে রেখে আসবেন না। একটা লাইনে গিয়ে আটকাই গেছেন, সময় নাই, ওই লাইনটা বাদ দেন, পরের লাইন থেকে করে চলে যান। কথা কি বুঝে গেছে না যায় নাই? আমার ট্রান্সলেশনটায় মোট 13টা লাইন আছে, 13টা বাক্য আছে, আমি 8 নাম্বার লাইনটা কোনোভাবেই ট্রান্সলেট করতে পারতেছি না, আক্ষরিক অনুবাদ ভাবানুবাদ কোনো বাদেই আমি পারতেছি না, তাহলে 8 নাম্বার লাইন কি হবে? বাদ। আমি 9 নাম্বার লাইন থেকে ট্রান্সলেশন করে চলে যাব। Would you get my point? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাহলে 8 নাম্বার নিয়ে আমার আর ভাবাভাবির দরকার নাই, 9 নাম্বার বাক্য থেকে আমার জায়গা শুরু, যেহেতু 8 নাম্বারের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি, ঠিক আছে? টাইমও বেঁচে গেল, কারণ আমার একটা জিনিস নিয়ে বসে থাকার টাইম নাই, আমার পরীক্ষাটা 200 মার্কসে, আমাকে 200 মার্ক আনসার করতে হবে, আমার এখানে এক লাইন নিয়ে বসে থাকার মতো সময় হাতে নাই, এই প্র্যাকটিক্যাল জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে?
কোনো ওয়ার্ড একেবারেই না পারলে বেঙ্গলি ওয়ার্ডটা দিয়ে দিতে পারবো না? আমি তো এই কথাটা বলি নাই মেরা ভাই। আমি কি বলছি বলেন তো? আমি বলছি যে একটা ওয়ার্ড একেবারেই পারতেছি না, আমি আমার নিজের মতো করে বাংলায় বাক্যটা কি বুঝাইছে এটা বুঝবো। ঠিক আছে, কথাটা কি বুঝছেন না বুঝেন নাই? আমি আমার মতো প্যারাফ্রেজ বুঝেন না? প্যারাফ্রেজ বুঝেন না? প্যারাফ্রেজ কে কে বুঝেন? প্যারাফ্রেজের উদাহরণ দিতে পারবেন? অর্থাৎ একই কথা ঘুরায় অন্য কিছু দিয়ে বলে ফেলা, কাছাকাছি যে কোনো কিছু দিয়ে বলে ফেলা, যতটুকু পারি ততটুকু দিয়ে বুঝে বলে ফেলা। ক্লিয়ার? আমার একটা শব্দ আসছে শাশ্বতী, এখন আমি জানি না শাশ্বতী মানে কি, এখন আমি কি করব? যদি কোনো আইডিয়াই না থাকে জিনিসটা কি, আমি ওয়ার্ডটা স্কিপ করে চলে যেতে পারি। আর যদি আমার একটা আইডিয়া থাকে যে না আমি এটা এক্সাক্ট মিনিংটা জানি না, ধরেন আসছে শব্দটা চাহিদা, চাহিদা ইংরেজি ওয়ান্ট আমি জানি না, তার কাছাকাছি একটা শব্দ দিয়ে আমি ডিজায়ার যদি পারি তাহলে আমি ডিজায়ার দিয়ে করে চলে যাবো। সামারিটা হচ্ছে অনেকটা এরকম। ধরেন জারি করে ইংরেজি আমি জানি না, যে জারি করে ইংরেজি কি আই ডোন্ট নো, তাহলে আমি কি করতে পারি? আইয়ুব খান গেভ মার্শাল ল, শেষ, আমি গেভ দিয়ে চলে গেছি। এবার বুঝছেন না বুঝেন নাই? আমি আর জানি না এটা আর কিভাবে বুঝাবো। আমি যা জানি তা দিয়ে আমি আমার নিজের মতো করে লিখে চলে যাব। ফার্স্ট থিং হচ্ছে ফুল আনসার করা। হ্যাঁ, ইয়েস্টারডে আই ওয়াজ অ্যাবসেন্ট কে লিখা ইয়েস্টারডে আই কুড নট বি দেয়ার, এটা হলো প্যারাফ্রেজ। যতটুকু পারি আমরা ততটুকু আমাদের বেস্ট অংশটা দিয়ে প্যারাফ্রেজ করি। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন সর্বশেষ। একটা সেন্টেন্স অনেক বড়, কত বড়? অনেক বড়, একাধিক লাইনে একটা সেন্টেন্স। ট্রান্সলেশন আমি কিভাবে করব? আমি পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যেতে যেতে আমি খেয়ে হারাই ফেলতেছি। ট্রান্সলেশন করার সময় আমি এটাকে চাইলে মাল্টিপল সেন্টেন্সে ছোট ছোট আকারে ভাগ করে আমার ছোট্ট ক্যাপাবিলিটি আছে তা দিয়ে আমি লিখে চলে আসবো। কথা কি বুঝাইতে পারছি না পারি নাই? যদি আমার সেন্টেন্সটা অনেক বড় হয়, আমি একটা বাক্যে পুরোটাকে গুছায় কমপ্লেক্স সেন্টেন্সটা প্রেজেন্ট করতে পারতেছি না, কোনো সমস্যা নাই, ছোট ছোট ভাগে ভাগ করে দুইটা সেন্টেন্সে দিয়ে আমি লিখে দিই। সবাই কি বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, দিতে লিখছে হ্যাঁ বেঙ্গলি কিছু ওয়ার্ডের স্পেলিং যেমন ধরেন সোহরাওয়ার্দী, এরকম বানানগুলা এক্স্যাক্টলি যা তা না হলে সেটার ইম্প্যাক্ট কেমন হয়? এগুলো সাধারণত কোনো ইম্প্যাক্ট হয় না। কারণ ধরেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বানানে ধরেন কথার কথা আপনি দিচ্ছেন আই, উনি লিখতেন ডাবল ই, এটা আপনার পক্ষে সবসময় জানা নাও হইতে পারে। প্রপার নাউনের ভুলকে আমরা ভুল হিসাবে দেখি না। Would you get my point? প্রপার নাউনের ভুলকে আমরা ভুল হিসাবে দেখি না। প্রপার নাউন এখন একটা যে একটা সিটির নাম মনে করেন একটা সিটির নাম কি মন্ট্রিল, এখন মন্ট্রিল বানান আপনি ট্রান্সলেশনে নাই জানতে পারেন, আপনি TREL না দিয়ে আপনি IL দিছেন, অসুবিধা নেই, এটা আপনি যেদিন দেখবেন ওই দিন আপনি পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি মুদ্রা কথা? প্রপার নাউনে কারণ নামের বানান শহরের বানান ভুলিতেই পারে টুকটাক, যেটা অ্যাকসেপ্টেবল ভুল ওটা ঠিক আছে না, সে দেখে নাই, দেখলে পারবে, দ্যাটস ইট, শেষ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আসেন একটু বাংলা থেকে ইংরেজি অনুবাদটা নিয়ে কথা বলি, নাকি কথা বলবো বাংলা থেকে ইংরেজি অনুবাদটা নিয়ে? আমরা ক্লাসের মোটামুটি অনেকটুকু আসলে শেষ অংশে চলে আসছি। আমি এখানে এই অংশটা স্কিপ করে যাচ্ছি, আমি যখন আপনাদেরকে স্লাইডটা আপলোড দিব, স্লাইডটা আপলোড দিলে আপনার ওইখানে হচ্ছে আনসার গুলো এগুলো পুরো ট্রান্সলেশন, প্রতিটা লাইন বাই লাইন ট্রান্সলেশন আপনারা পাবেন। ঠিক আছে, সো আমি একটু ইংরেজি থেকে বাংলা অংশটাই যাই। এটা বেশ বড়, এটা বেশ বড়, আমাদের পক্ষে আজকে পুরো ক্লাস এটা শেষ করা সম্ভব না। আচ্ছা আসেন, এটা হচ্ছে আমার ইংরেজি থেকে বাংলা করা। ইংরেজি থেকে বাংলা করা একটা কঠিন কাজ আমার কাছে মনে হয়, বাংলা থেকে ইংরেজি করার চেয়ে ইংলিশ টু বাংলা হচ্ছে এখন বেশি টাফ লাগে। কেন টাফ লাগে? কারণ যে প্রবলেমটা সবার প্রথম হয় সেটা হচ্ছে কিছু কিছু ওয়ার্ডের কোনো ধারণাই নেই এই ওয়ার্ডটা কি, আমার কোনো আইডিয়াই নেই এই ওয়ার্ডটা কি মিন করে, এটা হলো 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার প্রবলেম হয় ওয়ার্ডটা এত ইজি যে আমরা এটার বাংলা শব্দই জানি না, আমরা সবসময় ইংরেজি বলতেই ব্যস্ত। হয় না এরকম যে এত ইজি একটা ইংরেজি ওয়ার্ড যেটার বাংলা শব্দটাই মনে হয় জানা নেই?
তো আপনাদেরকে এই অংশটা করার জন্য আমি একটা হোম টাস্ক দিতে চাই আপনাদের কাছে। আপনাদের কাছে কি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা আছে? আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আজকে আপনারা হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা নিবেন, নিয়ে দেখবেন ইংরেজি থেকে বাংলা পারিভাষিক শব্দ আছে অনেকগুলা, কোন ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক ফর্ম কি, ওইটা মুখস্থ করবেন সবার আগে, অন্তত একবার করে চোখ বুলাবেন। এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি এক্সাক্ট বাংলা শব্দটা আসলে জানা থাকে, এটা যে কি পরিমাণ হেল্পফুল ভাই, এটা আমি আপনাকে বলে বুঝাইতে পারবো। আমার কথা কি বুঝছেন না বুঝেননি? সো ইংরেজি থেকে বাংলা অনুবাদের জন্য প্রথমে আগে বাংলা শব্দ জানতে হবে, কোনটার বাংলা অনুবাদ কি। হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে বলেন। সৌমিত্র সাগরে থাকলে সৌমিত্র সাগরে দেখেন, অসুবিধা নেই। আমি ভাষা শিক্ষা বই থেকে দেখছিলাম হায়াত মাহমুদ স্যারের, আমি এই জন্য আপনাদেরকে ওইটা বললাম, আমার কাছে ওটা অনেক হেল্পফুল লাগছিল। ঠিক আছে, না অন্য কারোটা দেখেন, অসুবিধা নেই, দেখেন যেটা আছে দেখেন। তবে সবচেয়ে এনরিচড আমি দেখছি হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বই, আমার যতদূর মনে পড়ে, আমি ঘাটাঘাটি করে দেখছিলাম, এটা সবচেয়ে ভালো। ঠিক আছে, কারো কাছ থেকে ধার আনেন, অথবা ফ্রেন্ডদের কারো থাকলে একটু বলেন ছবি তুলে পাঠাই দিতে। ঠিক আছে, কি বলতেছেন? অনিম, আপনার কথাটা না আমি বুঝি নাই, আপনি একটু ইয়া হ্যান্ড রেজ করে কথা বলেন। হ্যাঁ, আপনাকে পারমিশন দেওয়া আছে, বলেন আপনি কি বলতে চাচ্ছেন, বলেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ, যে শেষের লাইনে যে আপনার ওই ওয়ান এর $1,883 যেটা এই ইটা দেওয়া, প্যাসেজের, হ্যাঁ জি জি, হ্যাঁ এখানে হ্যাঁ ডলার, ভাইয়া হ্যাঁ আমি যদি বাংলায় যদি, এটা তো এমনি নর্মালি বোঝা যায় যে ভাই 1,883 মার্কিন ডলার আমি বাংলায় লিখে দিতে পারি, কিন্তু হ্যাঁ, এটা যদি আমি ডলার সাইন দিয়ে যদি 1,883 লিখি, তাহলে এটা কি সঠিক এটা হয়? যেরকম আছে হুবহু এইভাবে জাস্ট বাংলায় লিখে দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে, অসুবিধা নেই। এটা সমস্যা হবে না, না? না কোনো সমস্যা নেই, ওরা তো ওকে, সাইন দিয়ে লিখছে, সাইন তো সাইনই, সাইনের ট্রান্সলেশন। মানে ওইটাই সাইন দিয়ে লেখা যাবে নাকি, ওইটা জিজ্ঞেস হ্যাঁ লিখে করছিলাম। দিবেন, সমস্যা নেই, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, এত ই করার কিছু নাই, বুঝেন নাই আমার কথা? জি ভাইয়া, জি এত খুঁতখুতানোর দরকার নাই, বুঝছেন? নরমালি সহজ, টেক ইট ইজি, বেশি জি ভাইয়া, দরকার। ওকে। ঠিক আছে, আচ্ছা এখন আসেন দ্বিতীয় জিনিসটা। মনে করেন ট্রান্সলেশনে যখন আপনি একবার ভাবানুবাদ কি বলে অনুবাদের শব্দগুলা পড়বেন, পড়ার পরে আপনার মনে হবে আচ্ছা এই যে টন শব্দটা লেখা আছে, টন শব্দটার কোনো বাংলা আছে কিনা, মনে হতে পারে না? আমার কথা কি বুঝছেন? এত এত শব্দের আসলে বাংলা আছে যে আমাদের আমাদের অনেক সময় মনে হয় যাচ্ছে এই শব্দটার কি আসলে কোনো বাংলা আছে। ধরেন মোবাইল শব্দটার বাংলা মুঠোফোন, আপনার মাথার মধ্যে আসতেছেই না। ক্যামেরা, এখন ক্যামেরার কোনো বাংলা আছে কিনা আপনার জানা নাই। আমার কথাটা কি বুঝছেন? এক পরীক্ষার হলে মোবাইলের বাংলা মুঠোফোন আসতেছেই না, কিন্তু মোবাইল তো একটা বহুল প্রচলিত বাংলা নাকি? আপনার যদি মাথার মধ্যে না আসে, আপনি মোবাইলে লিখে দিয়ে চলে আসেন। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার ধরেন চেয়ার আসলো, চেয়ারের বাংলা তো আপনি পড়ছেন কেদারা, আর পরীক্ষার হলে কি চেয়ারের বাংলা কেদারা লিখবেন? না, ওইটা লিখতে যাবেন না। আমি মোদ্দা কথা আবারও রিপিট করি সেই কথাটা, যেই বাংলা আমরা বলি না সেই বাংলা আমরা লিখবো না, যেই ইংরেজি আমরা বলি না সেই ইংরেজি আমরা লিখবো না। আমার কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। আমি তো ডে টু ডে প্রাত্যহিক জীবনে তো আমি কেদারা বলি না, পত্র পত্রিকা তো কেদারা বলতেছে না। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, যেগুলা বহুল ব্যবহৃত শব্দ সেগুলাকে পরিবর্তন করার দরকার নাই, এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। সবসময় আমাদের প্রাইম ফোকাসটা হচ্ছে তথ্যটা সঠিকভাবে ট্রান্সফার করতে পারছে কিনা অনুবাদে, দ্যাট ইজ আওয়ার প্রাইম ফোকাস। ওয়ার্ডের ট্রান্সলেশনের দিকে খুব বেশি ফোকাস না, মূল ভাবানুবাদটার উপরে খুব বেশি ফোকাস। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আসেন আমরা একটা আলোচনায় যাই। হ্যাঁ, তা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, আপনারা যে যেভাবে যা বুঝছেন আজকে ক্লাস থেকে আপনারা সেটা উত্তর দিবেন। তাহলে আমরা ভাবানুবাদ বলতে কি বুঝি, কে বলতে পারবেন আমাকে? হাত তুলেন একটু, যে আপনি কি বুঝছেন, আপনার নিজের ভাষায় বলেন, যে আজকে ক্লাস থেকে আপনি কি বুঝছেন, কি শিখছেন।
হাত তুলে বলেন তো দেখি, একজন আইডিয়াটা শেয়ার করেন তো, আপনি কি বুঝছেন আজকে ক্লাস থেকে? ভাবানুবাদ করার সময় কি করতে হবে? আমি ক্লাসের শুরুতে একটা প্রশ্ন করছিলাম যে ভাবানুবাদ জিনিসটা কি, তারপরে আমি এখন এই পুরো ক্লাস জুড়ে ভাবানুবাদ জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখি আমাদেরকে গালিব ভাই সবার প্রথম শেয়ার করবো ওনার এক্সপিরিয়েন্স। বলেন গালিব ভাই। ভাইয়া আসলে বুঝতে পারছি যেটা, যে একটা ট্রান্সলেশন বিভিন্ন ভাবে করা যায়, মূল হ্যাঁ অর্থটা ঠিক রেখে মানে হচ্ছে যে নর্মাল বাংলা মানে সাবলীল ভাষায় বলতে পারলেই জিনিসটা ওকে আর কি। হ্যাঁ, গুড গুড। এটা হচ্ছে আপনি আজকে ক্লাস থেকে শিখছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর কিছু শেয়ার করবেন আপনি? না ভাইয়া। আচ্ছা, এবার দেখে আর কে কি শিখছেন একটু বলেন তো, আর কে কি বুঝছেন আজকে ক্লাস থেকে? আর কেউ শেয়ার করতে চান যে কি বুঝছেন আজকে ক্লাস থেকে? অধিকারী ভাই আছেন আপনি? কি বুঝছেন আজকে? আপনি তো বেশ মনোযোগ দিয়ে ক্লাস করছেন আজকে। অধিকারী ভাই কিন্তু পুরো ক্লাস বেশ অ্যাক্টিভ, সব সময় সবার আগে, ইনস্ট্যান্টলি দেখা যায় যে খুবই। আর কেউ শেয়ার করেন নাই কিছু? হ্যাঁ, অধিকারী ভাই বলছে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ফলো এনি রুলস। এটা দিয়ে কি বুঝাইছেন অধিকারী ভাই? এক্সপ্লেন করেন না। হ্যাঁ, মোয়ামেন ভাই খুব সুন্দর করে মূল কথাটা বলছেন, নিজের ভাষায় মূল বক্তব্যটা তুলে ধরা, এটা উনি বুঝছেন। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট অনুবাদের ক্ষেত্রে, দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজের ভাষায় মূল বক্তব্যটা, যতটুকু আমার ল্যাঙ্গুয়েজ এবিলিটি আছে তা দিয়ে আমাকে করে যেতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, প্রচলিত ভাষার ব্যবহার, যে ভাষা আমরা বলি না, যে ইংরেজি আমরা ব্যবহার করি না, এই ইংরেজি আমরা লিখবো না। যেই বাংলা আমরা বলি না, সেই বাংলা আমরা লিখবো না, ঠিক আছে? মামুন ভাই এটা হয়েছে, মূল তথ্য ঠিক আছে, কিন্তু খুব রোগা পাতলা ভাবে হয়েছে। এটার একটু এই পুষ্টি দিতে হবে, এটা অপুষ্টির শিকার অবস্থার মধ্যে আছে, বুঝতে পারছেন? সে বেঁচে আছে, মরে যায় নাই, কিন্তু সে অনেক রোগা পাতলা ভাবে বেঁচে আছে। এখন বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে আপনারা যদি অনুমতি দেন, আমার মনে হয় আমি আজকে ক্লাসে আমি যে জিনিসটা শিখে দিয়ে চাইছিলাম ক্লাস সেশন থেকে, এই জিনিসটা আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? সো আমি কি আজকে ক্লাসটা শেষ করে দিব? আজকে ক্লাসটাকে আমি শেষ করব নাকি? আচ্ছা, ভোকাবুলারি নিয়ে একটু কথা বলবো না? আচ্ছা, ভোকাবুলারিটা নেক্সট ক্লাসে দেখাই, আজকে তো অনেক টাইম হয়ে গেছে, পরের ক্লাসে দেখাই। পরের ক্লাসে দেখাই, আজকে অনেক ওভার টাইম হয়ে গেছে। হ্যাঁ, কারণ এটা আজকে দেখালে তাড়াহুড়া করে দেখাইতে হবে, এটা আমি চাচ্ছি না। আমি নেক্সট যে দিন ক্লাসে ভোকাল দিব ওই দিনই মনে করাই দিয়ে আমি সুন্দর মতো আপনাদেরকে ভোকাবুলারি কিছু ট্রিক্স দেখাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আপনারা যে ট্রান্সলেশন গুলো আছে, এই ট্রান্সলেশন গুলোর আপনারা উত্তর সহ স্লাইড পেয়ে যাবেন, ঠিক আছে? আপনারা একটু দেখে দেখে নিজেরা বাসায় প্র্যাকটিস করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসে শেষ করার জন্য। আর ভাই তাহলে পিডিএফটা যেভাবে আছে একটু দিয়ে দিন। ওকে, আজকের ক্লাসটা আসলে এই অবধি ছিল। আর তোমাদের যদি এখন সরি, আপনাদের যদি এখন উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে হ্যাঁ, থাকে সবুজ ভাই আপলোড দিয়ে দিব, টেনশন নিন ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম।
আচ্ছা, আপনাদের যেহেতু কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য।